পরিচয় শ্রোতাদেরকে না জানানোর অনুরোধ রইল। আমি তারপরে তিনি তার সমস্ত কিছু লিখেছেন। অনেকদিন ধরে ইচ্ছে ছিল ভূত.com-এ ঘটনা পাঠাবো, কিন্তু পরীক্ষার কারণে লিখতে বসার সময় হচ্ছিল না। আমি আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি তা আমার মামাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ভয়াবহ কালো জাদুর ঘটনা, যার শেষ পরিণতি ছিল খুবই মর্মান্তিক। এর আগেও আমি একটি ঘটনা লিখে পাঠিয়েছিলাম, হয়তো সিলেক্টেড হয়নি, তাই প্রচার করা হয়নি। লেখালেখির অভ্যাস না থাকায় লেখার মধ্যে অনিচ্ছাকৃত ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনা বলার আগে আমার মামাতো ভাইয়ের পরিচয় এবং ঘটনার স্থান সম্পর্কে কিছু বলার প্রয়োজন মনে করি। আমার মামার গ্রামের নাম খয়ের হুদা খান, জীবননগর, জেলা চুয়াডাঙ্গা। ঘটনাটি ঘটে 2007-08-এর দিকে। আমি তখন অনেক ছোট। ঘটনাটা আমার পুরো মনে না থাকার কারণে আমার আপুর কাছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে আপু আমাকে পুরো ঘটনাটি বলেন। এবার মূল ঘটনায় যাওয়া যাক। আপু আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবে বলছি। বাবা মায়ের খুব আদরের বড় ছেলে ছিল আব্দুল আলিম। মামার আরো দুটো ছেলে থাকা সত্ত্বেও বড় ছেলে ছিল পরিবারের সকলের চোখের মণি। আব্দুল আলিম ভাই ছিল ছেলে হিসেবে অত্যন্ত নম্র ভদ্র। গ্রামের কেউ তার নামে কখনো খারাপ কিছু বলার সুযোগ পায়নি। মামাদের বাড়ির পাশের বাড়ি ছিল একটা বাঙাল পরিবার। বাঙাল বলতে যারা অন্য জেলা থেকে এসে বসবাস করে তাদেরকে বোঝায়। বাঙাল পরিবারে যিনি কর্তা ছিলেন তিনি চাকরির সুবাদে ঢাকা থাকতেন। তাকে মামা ভাই বলে ডাকতেন। তার স্ত্রীর এই ভদ্রলোকের উপরে সন্দেহ আছে যে তার অন্য কোনো নারীর সাথে সম্পর্ক আছে। এই নিয়ে তাদের মধ্যে প্রায় কথা কাটাকাটি হতো। এরই মাঝে সেই মহিলার হাজবেন্ড তাকে বলে, আমি আমার মতো চলবো, তুই যা পারিস কর। এই কথা শোনার পরে মহিলা বলেন যে তুমি বউ বাচ্চা রেখে যদি এই সমস্ত কাজ করো তাহলে আমিও পারি। তিনি আবারও বিশৃঙ্খল এক জীবনের মধ্যে প্রবেশ করেন এবং সেই বিশৃঙ্খলতার সঙ্গী হন আমার মামাতো ভাই। সেই মহিলা 5 গ্রাম পরে একটা কবিরাজের কাছে যান এবং মামাতো ভাইকে বশ করার জন্য কালো জাদুর 3টি তাবিজ আনেন। কবিরাজ বলেছিলেন যাকে বশ করা হবে তার বাড়িতেই এই 3টি তাবিজ পুঁতে দিতে। সুযোগ বুঝে মহিলাটি আব্দুল আলিম ভাইকে দিয়ে 3টি তাবিজ 3টি প্রবেশের পথে পুঁতে দেয়। তাবিজ পোতার সময় ভাইয়া তাকে তাবিজ পোতার কারণ জানতে চাইলে সে আব্দুল আলিম ভাইকে বলে, তোমার চাচা বাইরে থাকেন আর বাড়িতে চোর ডাকাত আসতে পারে, তাই যাতে বাড়িতে চোর ডাকাত ঢুকতে না পারে তার জন্য তাবিজ পুঁতে রাখছি। ভাই তো এতটাই সরল মনের মানুষ ছিল যে এই কথা বুঝতেও পারেনি এবং তিনি তাবিজ পুঁতে দেন। এরপর থেকে শুরু হয় আব্দুল আলিম ভাইয়ের সাথে খারাপ ঘটনার। তিনি যখনই সেই মহিলার বাড়িতে যেতেন তখনই তার আচার আচরণ কেমন বদলে যেত এবং সেই বাড়ি থেকে সে আসতে চাইতো না। ভাইয়া নিজের বাড়িতে থাকতে পারতো না। সে শুধু বলতো, আমি শাহিনের মায়ের কাছে যাব। বলে রাখা ভালো যে এই মহিলার কথা বলছি তার নাম শাহিন। তো ভাইয়া শুধু শাহিনের মায়ের বাসাতেই দেখা করতে যেতে চাইতো। ভাইয়া খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, আস্তে আস্তে শরীর খারাপ হতে থাকে এবং শাহিনের বাসায় গেলে তখন সে বেশ ভালো থাকে। তাকে এক ধরনের পান খাওয়ানো হতো এবং শাহিনের মা তাকে অলমোস্ট রেগুলারলি পানের সাথে কালো জাদু করে এক ধরনের গাছ খাওয়াতো এবং পান খাওয়ার পরে তার আর কোনো কিছু মনে থাকতো না। ওই বাসায় কি ঘটেছে না ঘটেছে কিছু মনে থাকতো না। তাবিজের মাধ্যমে কবিরাজ জিন চালান করে তাকে বশ করতে চায়, যার কারণে ভাইয়া প্রায়ই বলতো শাহিনের মা উড়ে যাচ্ছে, তার শরীরে জ্বালাপোড়া করতো, বাড়িতে মন টিকতো না। আমার মামা মামি অন্য মামারা ভাইয়ার মধ্যে এই অস্বাভাবিক ব্যাপারটা লক্ষ্য করে। তারপর তাকে জিজ্ঞেস করলে সে বলে শাহিনের মা তাকে দিয়ে 3টি তাবিজ পুঁতিয়ে নিয়েছে। এটা বলে ভাইয়া এক দৌড়ে শাহিনদের বাড়িতে যায় এবং 3টি তাবিজ তুলে ফেলে। তাদের বাড়ি রাস্তার পাশে হওয়ায় সেই তাবিজ 3টি রাস্তার পাশের জমিতে ছুঁড়ে মারে। এরপর থেকে শাহিনের মায়ের নাম না করলেও তার সাথে অদ্ভুত ঘটনা ঘটে। সে দেখতে পেত কালো একটা ছায়া। সে ভালো করে খেতে পারতো না, ঘুমাতে পারতো না, সারাক্ষণ সেই ছায়াটিকে দেখতে পেত। কিছুদিন পরে যে জমিতে তাবিজ ছুঁড়ে মেরেছিল সেই জমিতে ধান কাটতে যেয়ে একটা লোক সেই তাবিজ 3টি খুঁজে পায়। তাবিজ 3টি ছিল 3টি গুলের কৌটায়। কৌতূহলী হয়ে 2টি কৌটা খুলে তারা দেখে তাবিজের মধ্যে আছে নখ, চুল, ব্যবহৃত কাপড় ইত্যাদি। এইসব দেখে একজন বলে, এগুলো কালো জাদুর তাবিজ, এগুলো হাতে নিতে নেই। এই কথা শোনার পরে লোকটা কৌটা নিয়ে টয়লেটের মধ্যে ফেলে দেয়। 2টি তাবিজ নষ্ট হয়ে যাওয়াতে ভাইয়ার সমস্যা অনেকটাই কমে যায়, কিন্তু বাকি একটা তাবিজের প্রভাব তার উপরে থেকেই যায়। একটা তাবিজের প্রভাবে ভাইয়ার আচরণ হয়ে যায় মেয়েদের মতো। এরপর থেকে ভাইয়া মেয়েদের মতো সাজতো, মেয়েদের মতো হিল সালোয়ার কামিজ পরতো, ঘুরে বেড়াতো। আস্তে আস্তে ভাইয়া পাগলের মতো আচরণ করতে শুরু করে। এসব আমিও দেখেছি। ভাইয়ার এই আচরণ দেখে মামা আমি অনেক বড় আলেমের কাছে তাকে নিয়ে যায়। ভাইয়াকে দেখে আলেম বলেন 2টি তাবিজ নষ্ট হওয়াতে ভাইয়ার সমস্যা অনেক কমে গেছে, কিন্তু একটি তাবিজ এখনো বিদ্যমান। মামা কবিরাজের কাছে কালো জাদু কে করেছে জানতে চাইলে কবিরাজ বলেন, আপনার পাশের বাড়ির মহিলা। এরপর শাহিনের মাকে গ্রামের লোকজন চাপ দিলে সেই বিষয়টি স্বীকার করে। এরপর সেই মহিলার মাথায় ঘোল ঢেলে তাকে গ্রাম থেকে বের করে দেয় গ্রামবাসী। এরপর থেকে ভাইয়া পাগল হয়ে যেতে থাকে। অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছে, কিন্তু মামা মামিও বাড়ির লোকজনরা ব্যর্থ হয়েছে।
এর 2 বছর পরের ঘটনা। একদিন মামা মামি সহ সন্ধ্যায় পাশের গ্রামে ওয়াজ মাহফিল শুনতে যাই ভাইয়াকে সাথে নিয়ে। সবাই ওয়াজ মাহফিলে বসে ওয়াজ শুনছি। ভাইয়া কখন যে উঠে গেছে মামা মামি তা খেয়াল করেনি। ভাইয়াকে খুঁজতে থাকেন সবাই। খুঁজতে খুঁজতে পাশের আম বাগানে গিয়ে সবাই যেটা দেখে তা দেখে সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। তারা দেখে একটি গাছের উঁচু ডালে ভাইয়ার নিথর দেহটি ঝুলছে। আদরের, বড় আদরের ছেলের মৃত্যুতে মামি মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলে। এর 5 বছর পরে মামি মাটি বোঝাই ট্রলির চাকার নিচে মাথা দিয়ে আত্মহত্যা করে। তো এই ছিল আমার মামাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। যদি পড়ে শোনানোর মতো হয় অবশ্যই পড়ে শোনাবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনা আপনাদেরও ভালো লেগেছে। চলুন পরবর্তী ঘটনায় যাওয়া যাক। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শাহরিয়ার সুলতান বলছি বগুড়া থেকে। আমি ভূত.com-এর একজন ভক্ত। আমি প্রথম থেকে ভূত.com শুনি। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব তা আমার এক বন্ধুর সাথে ঘটা। ঘটনাটি ব্ল্যাক ম্যাজিক সম্পর্কিত। ঘটনাটি আমি তার কাছ থেকেই শুনেছি। সঙ্গত কারণে আমি তার নাম উল্লেখ করতে পারবো না। তার একটি ছদ্মনাম দিলাম মাহি। মাহি ক্লাস 9-এর একজন ছাত্র ছিল। সে পড়াশোনায় ভালোই ছিল এবং দেখতেও অনেক সুন্দর ছিল। আমাদের যখন অর্ধবার্ষিক পরীক্ষা হয় তখন সে পরীক্ষা দেয়, কিন্তু রেজাল্ট দেওয়ার দিন তাকে আর দেখতে পেলাম না। তাকে নানাভাবে মেসেজ দিলাম যে সে কেন রেজাল্ট নিতে আসেনি, কিন্তু তার সাথে কথা বলতে গেলে সে আর কোনো কথা বলে না। অবশেষে কিছুদিন পর আমি তার সাথে কথা বলতে পারি। তাকে জিজ্ঞেস করলাম যে এতদিন স্কুলে আসেনি কেন। সে তখন আমাকে বলে যে সে কেন স্কুলে আসতে পারেনি। ঘটনাটি আমি তার ভাষায় লিখছি। আমাদের যখন অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হয় তখন আমি কিছুদিনের জন্য গ্রামের বাসায় যাই। গ্রামের বাসায় আমার কিছু বন্ধু বান্ধবী ছিল। তার মধ্যে একজন বান্ধবীর নাম ছিল অর্থী। অর্থী অনেক সুন্দর দেখতে ছিল। তার বাড়ি আমাদের বাড়ির পাশেই। যখনই আমি গ্রামের বাসায় যাই তখনই আমি তার সাথে মেলামেশা শুরু করি। সে আমার অনেক কাছের একজন বান্ধবী ছিল। সে আমার অনেক যত্ন করত, কিন্তু এইবার গ্রামের বাসায় যাওয়ার পরে সে আমার একটু বেশি যত্ন করছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, সে আমাকে বলে তেমন কিছু না। আমিও ভাবিনি এই বিষয়ে। তার কিছুদিন পর আমার সাথে কোনো মেয়ে দেখলে সে রেগে যেত। তারপর আমি তাকে আবার জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। তাকে অনেক জোরাজুরির পর সে আমাকে বলল সে আমাকে পছন্দ করে। আমি তাকে কিছু বললাম না, এটাই স্বাভাবিক বিষয়। তাই আমি আমার ছুটি কাটানোর দিকে মন দিলাম। তবে এই যত্ন আত্মে আরও বেড়ে গেল। আমি আর সহ্য করতে পারলাম না এই বিষয়। আমি তাকে বললাম যে এই সব কাজ যেন না করে। সে আমাকে বলল যে সে নাকি আমাকে খুব পছন্দ করে। আমি বললাম যে এখনো আমার এরকম কোনো চিন্তা ভাবনা করার বয়স হয়নি। সে আমাকে নানাভাবে জ্বালাতন শুরু করে। আমি তাকে একদিন ডেকে বললাম যে এই সব কাজ যদি আবার করে তাহলে বন্ধুত্ব যে সম্পর্ক আছে তা ছিন্ন করব। তারপর থেকে আমি তাকে পাত্তা কম দেওয়া শুরু করলাম। কিছুদিন পর আমার জন্মদিন। সেই দিন আমাকে অনেক উপহার দেয়। তবে সে আমাকে একটা সাইকেল আর একটা চকলেট দেয়। আমি তার কাছ থেকে সেটা নিই আর সে আমাকে বলে যে সে আর ওই সব কাজ করবে না। আমিও তাকে আরেকটা সুযোগ দিই। ঘটনাটি এখান থেকে শুরু। আমার জন্মদিনের কিছুদিন পর থেকে আমার সাথে ঘটতে থাকে নানা ঘটনা। আমি যখন একা থাকি তখন মনে হয় কেউ আমাকে দেখছে, আবার কোথাও একা গেলে মনে হয় কেউ আমাকে ফলো করছে। আমি প্রথমে ভেবেছি যে এটা আমার মনের ভুল, কিন্তু সেটি ছিল আমার সবচেয়ে বড় ভুল। কিছুদিন এই ঘটনা চলতে থাকে। এরপর আমি বগুড়ায় ফেরত আসি। তারপর আমার সাথে কিছু জিনিস আবার নতুন করে ঘটতে থাকে। যেমন রাতে ঘুমাতে গেলে আমি দেখি আমার বিছানার মধ্যে কেউ শুয়ে আছে। লাইট জ্বালালে দেখি সেখানে কেউ নেই। আবার ঘুমালে মনে হয় আমার পাশে কেউ শুয়ে আছে। মাঝে মাঝে আমার কানের কাছে এসে কেউ কিছু বলে এবং আমি শুনি যে সেটা আরবি অথবা ফার্সি ভাষা। এইসব ঘটনা ঘটার কারণে আমি ঠিকমতো ঘুমাতে পারতাম না। তাই আমার শরীর খারাপ হতে শুরু করে। আর আমি একা থাকতে ভয় করতাম। আমার শরীরের এই অবস্থা দেখে আমার আম্মু বলে যে আমার কিছু হয়েছে কিনা। আমি আম্মুকে সবকিছু খুলে বলি। আম্মু বলে যে আব্বু আসলে তাকে সবকিছু বলবে। আসলে আমার আব্বু একজন সিভিল ইঞ্জিনিয়ার। আব্বু রাতে আসলে আম্মু তাকে সব কথা খুলে বলে। আব্বু আম্মুকে বলে যে আমাকে কোনো ভালো ডক্টর দেখাতে। পরের দিন আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার চেক করে বলে ঘুমের কারণে নাকি আমার এই সমস্যা হচ্ছে। কিছু মেডিসিন দেয়। আমি বাসায় ফিরে আসি, কিন্তু মেডিসিন নেয়ার পর আমার শরীর ভালো হয় না। আগে শুধু কাউকে অনুভব করতাম, তবে কিছুদিন পর আমি তাকে দেখতে শুরু করি স্বপ্নের মধ্যে। সে আমাকে আরবি ভাষায় কিছু বলতে চায়। আমি আরবি ভাষা জানতাম না, তাই আমি পরের দিন আমাদের মসজিদের হুজুরের সাথে দেখা করি এবং তাকে এই কথাগুলো বলি। সে আমাকে বলে এটি আরবি ও ফার্সি ভাষার মিশ্রণ। এর অর্থ তুমি আর বেশি দিন বাঁচতে পারবে না। আমি তাকে বললাম আমার স্বপ্নের মধ্যে একজন অবয়ব এই কথাটা বলে যায়। হুজুর আমার এই কথাগুলো শুনে বলে তুমি একটু কষ্ট করে ঈশার নামাজের পর আসো। তুমি একা এসো না,
তোমার সাথে কাউকে নিয়ে এসো আর তোমার পরিবারকে বলে আসবে। আমি সেই দিন রাতে আমার এক বড় ভাইকে নিয়ে হুজুরের কাছে যাই। হুজুর আমাকে একটা বৃত্তের মধ্যে বসিয়ে কিছু আয়াত পাঠ করে। তারপর আমার আর কিছু মনে নেই। তারপর যখন আমার জ্ঞান আসে তখন আমি দেখি আমি হুজুরের রুমের মধ্যে। আমি হুজুরকে ডাক দিলে বড় ভাই ও হুজুর আসে। হুজুরকে দেখে মনে হচ্ছিল যেন তাকে কেউ অনেক মারধর করেছে। বড় ভাই আমাকে বাসায় নিয়ে চলে আসার সময় হুজুর বলে যে তোমার ওপর একজন জিন চালান করা হয়েছে, সে অনেক শক্তিশালী, আমি তার সাথে লড়াই করে পারবো না, তুমি ভালো কোনো হুজুরের কাছে যাও। আমি বাসায় আসার সময় বড় ভাইকে জিজ্ঞেস করলাম যে হুজুরের এই অবস্থা হলো কিভাবে। সে আমাকে বলল যে আমি নাকি হুজুরকে এইসব করেছি। আমি বাসায় এসে আম্মু আব্বুকে পুরো ঘটনা বললাম। আম্মু আব্বু তো কান্নাকাটি শুরু করে দিল। আমি তাদের একমাত্র ছেলে। তারপর থেকে শুরু হলো আমার সাথে জিনের মৃত্যুর খেলা। তাকে আগে আমি স্বপ্নে দেখতাম, কিন্তু এখন তাকে আমি রাতে আমার রুমের মধ্যে দেখতে শুরু করি। সে আমার সামনে আসে, আরবি ভাষায় কিছু কথা বলে, আমার গলা চেপে ধরে, কিন্তু আমি নড়াচড়া করতে পারি না, কোনো কথা বলতে পারতাম না। তবে আমি যখন আয়াতুল কুরসি পড়তাম তখন সে আমাকে ছেড়ে দিয়ে বাতাসে মিলিয়ে যেত। পরে আমি আম্মুদের রুমে গিয়ে ঘুমাতাম। সকালে আম্মুদের সব খুলে বলি, তখন আমাকে রাজশাহীর একজন বড় হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তারপর সে আমাকে বলে আমার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এরপর আমাকে একটা তাবিজ দিয়ে বলে 3 দিন পরে আসতে। এই 3 দিন আমার সাথে কিছু ঘটেনি। 3 দিন পর যখন আবার হুজুরের কাছে যাই তখন তিনি বলেন যে এই ব্ল্যাক ম্যাজিক আমার কাছের একজন মানুষ করেছে। তিনি আমাকে তার নাম বলেননি, কিন্তু আমার বাবা মাকে বলেন। আর তারপরের দিন হুজুর আমার বাবার সাথে গ্রামের বাড়ি যায় এবং সাইকেলটা নিয়ে আসে। হুজুর সাইকেলের হ্যান্ডেলের ভেতর থেকে সাদা কাপড়ে মোড়া কিছু জিনিস বের করে। কাপড়ের মধ্যে কিছু চুল, হাত পায়ের নখ, কাপড়ের টুকরা, আরও কিছু ছিল। হুজুর কাপড়ে মোড়া জিনিসগুলো আগুনে পুড়িয়ে দেয় এবং কিছু আমল ও পানি পড়া দেয়। পানি পড়া খাওয়ার পর আমি অজ্ঞান হয়ে যাই। আমার জ্ঞান ফেরে 2 দিন পর আম্মুর থেকে শুনি যে এই কয়দিনে আমি কি পাগলামি করেছি। পরে হুজুর কল দিয়ে বলেছে যে সব ঠিক হয়ে গিয়েছে, আর হুজুর বলেছে যে 1 মাস যেন আমি বাসা থেকে বের না হই। পরে আমি আব্বুকে জিজ্ঞেস করলে আব্বু বলে যে অর্থী নাকি এই সব কিছু করেছে তার এক বন্ধুর আত্মীয়ের মাধ্যমে। সে ছিল এক তান্ত্রিক, সে টাকার বিনিময়ে নাকি মানুষের উপরে ব্ল্যাক ম্যাজিক করে, ইত্যাদি ইত্যাদি। পরে 1 মাস পর যখন আমি আবার গ্রামের বাড়িতে যাই, অর্থী আমার কাছে এসে ক্ষমা চায়। আমি তাকে শুধু বলি যে কেন সে আমার সাথে এরকম করলো। পরে তার সাথে আমি আর সম্পর্ক রাখিনি, সব সম্পর্ক ছিন্ন করি। আমি তাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তবে 1 মাস পর যখন হুজুরকে কল দেই তখন তার ছেলে কল ধরে বলে যে আমার চিকিৎসা করতে গিয়ে সে সফল হলেও জিনটি তাকে প্যারালাইজড করে দিয়েছে। ঘটনাটা শুনে আমার খুব কষ্ট লেগেছিল। মাহি আমাকে আরও বলে যে এই ঘটনার আরও কিছু অংশ আছে যা তার বাবা মা জানেন। এই বলে মাহি তার ঘটনা শেষ করেছেন। আমি পরে আঙ্কেল আন্টির সাথে কথা বলি, তারাও আমাকে বলেন যে ঘটনাটা 100% সত্য। আর মাহি যখন ঘটনাটা বলে তখন মুখের অঙ্গভঙ্গি দেখে আমরা বুঝতে পারছিলাম যে ঘটনাটি সত্য। তাও বিশ্বাস করা বা না করাটা একান্তই আপনাদের ব্যাপার। আর মাহি ও হুজুরের জন্য দোয়া চেয়েছে। একটা ব্ল্যাক ম্যাজিক কিভাবে মানুষের ক্ষতি করতে পারে দেখুন, যেমন হুজুরের প্যারালাইজড হয়ে যাওয়া, মাহি ও অর্থের বন্ধুত্বের সম্পর্কের ইতি, অর্থের পাপের বোঝা বৃদ্ধি ইত্যাদি। আর এই সব কাজ কখনোই মানুষকে সুখ দিতে পারে না। তাই আমাদের এই সব কাজ থেকে দূরে থাকতে হবে, সৃষ্টিকর্তাকে ভয় করতে হবে, কারণ সৃষ্টিকর্তা এইসব ক্ষমা করে না, সেটা আমরা কোরআন মজিদে দেখতে পাই। আজ এই পর্যন্তই। লেখার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ভূত.com-এ এইটি আমার পাঠানো প্রথম ঘটনা। যদি সিলেক্টেড হয় তাহলে একটু কষ্ট করে আমাকে জানাবেন। ভূত.com দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফিজ। শাহরিয়ার সুলতান, জাহাঙ্গীরবাদ, বগুড়া থেকে লিখেছেন ঘটনাটি। আমার মনে হয় যে ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। চলুন পরবর্তী ঘটনায় যাওয়া যাক। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স। আজকে কিভাবে শুরু করব বুঝতে পারছি না। শুরু থেকে শুরু করব নাকি শেষ থেকে শুরু করব, বেশ সংশয়ে আছি। ঈদুল আজহা স্পেশাল এপিসোড 1-এ শুরু থেকেই শুরু করেছিলাম, তাই আজ ভাবছি শেষ থেকেই না হয় শুরুটা করি। আজ ঘটনার শুরুতে আমি বেশি কিছু বলবো না, সরাসরি চলে যাব শেষ থেকে শুরু, অর্থাৎ শুরু থেকে শেষের দ্বিতীয় পর্বে। দয়া করে সম্পূর্ণ ঘটনাটি শোনার আমন্ত্রণ রইল। চলুন
শুরু করি শেষ থেকেই। এত করে বললাম দিলি না, আমার কথা শুনলি না। মরতে হবে, সবাইকে মরতে হবে। তোর রক্তের সন্তানই তো আমরা চাই। আমি কি কিছু চেয়েছি? এখনো সময় আছে। আমার থেকে সংরক্ষিত থাকতে চাইলে আমার চাওয়া পূরণ কর, নইলে তোরা সবাই আমার হাতেই মরবি। মরবি, মরবি। আমি প্রচন্ড ভয়ে তার দিকে তাকিয়েছিলাম। অন্যদিকে আমার কলিগ অজ্ঞান হয়ে আমার রুমের দরজার সামনে পড়ে আছে। রুমের ভেতরে 7টি কালো অবয়ব। 2টি অবয়ব হুট করে এসে আমার গলা চেপে ধরে। তাদের কথা বলা শেষ হলে তারা আমার গলা ছেড়ে দিয়ে চলে যায়। সারাটা জীবন কি তাহলে আমাকে এভাবেই কাটাতে হবে? জানি না কি পরিণতি অপেক্ষা করছে আবার। এরা কারা? আমার অজানা। নিজের দেশটাকেই খুব অজানা লাগে। ছোট থেকে বড় হলাম অন্য দেশে। বাবার আদর কপালে সইল না, হারালাম বাবাকে, হারালাম দাদা দাদির সমতুল্য মানুষদের। নিজের ভাই বোনকে যখন দেখলাম তখন আর ভাইয়ের সাথে খেলাধুলার সময় নেই, বোনের সাথে খুনসুটির বয়স নেই। এ কেমন জীবন বলতে পারেন আপনারা? আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি জুবায়ের ইসলাম জীবন। গত পর্বে আপনারা আমার জীবনে ঘটে যাওয়া অনেক কিছুর ঘটনা সম্পর্কে অবগত হয়েছেন। কিছু মানুষের কিছু প্রশ্ন ছিল, যেমন আমার মা 1 মাসের মধ্যেই কিভাবে ভিসা পেলেন? আমার মা কেনই বা এই জিনের কুনজরে আসলেন? একে একে 2টি প্রশ্নেরই উত্তর আমি দিচ্ছি। আমার মা যে নানুর কাছে পাকিস্তানে থেকেছেন, তারা সে সময়ের জনপ্রিয় একটি কাপড়ের ব্র্যান্ড রাজস্থান ব্র্যান্ডের সাথে সাপ্লায়ার হিসেবে যুক্ত ছিল। তাই সেখানে তাদের অনেক নতুন কর্মচারী নিয়োগ দেওয়া হতো এবং মাঝে মধ্যে সেটা ঘটত। কোম্পানি ভিসা ইস্যু করত বিভিন্ন দেশ থেকে কর্মচারী আনার জন্য। আমার মাকে পাকিস্তান থেকে এই কর্মচারী ভিসাই পাঠানো হয়। আমার মা গর্ভবতী ছিলেন, এজন্য ভিসা রিজেক্ট হওয়ার প্রবল সম্ভাবনা ছিল। আর তাই আমার নানা আর দাদা মিলে অনেক টাকা খরচ করে নকল কাগজপত্র তৈরি করেন, যেন আমার মা ওই ভিসা নিয়েই পাকিস্তানে চলে যেতে পারে। এই ছিল প্রথম প্রশ্নের উত্তর। আর হ্যাঁ, আমার মা 1 মাসের মধ্যেই ভিসা পেয়েছিলেন, যা ছিল কোম্পানির ভিসা। আশা করি আপনারা প্রথম প্রশ্নের উত্তর পেয়েছেন। দ্বিতীয় প্রশ্নের উত্তর আসলে আমারও সঠিক জানা নেই। আপনারা বলতে পারেন, জিন কোথায়, কাকে কখন আয়ত্তে নেয়, কেন তারা মানুষের শরীরের ওপরে ভর করে? উত্তর আছে আপনাদের কাছে, থাকলে দয়া করে জানাবেন। আমার মায়ের উপর ভর করার একটি কারণ অবশ্য আমি ধারণা করেছি, আর সেটি হচ্ছে এই ইফরিত জিন সেই সব মেয়েদের ভর করে যারা সবেমাত্র কৈশোর থেকে যৌবনে পদার্পণ করেছে এবং তারা কোনো ক্ষমতা বিস্তার করতে পারে না। আমার মা সে সময় একেবারেই প্রথম কৈশোর থেকে যৌবনে তিনি পদার্পণ করেছিলেন। এই জিন তার নিশানা হিসেবে তাকে চিহ্নিত করে। এই কথা কিভাবে আমি জানলাম ভাবছেন? এর উত্তর ঘটনার মধ্যেই আছে, শুনতে থাকুন। আগের ঘটনাগুলো করোনা ভাইরাসের প্রকোপের সময়কালের। আমার মায়ের সমস্যা শুরু হওয়া থেকে 2021 সালের মাঝের ঘটনা। আজ বলবো 2023 সালের ঘটনা। বাবা মারা যাওয়ার পর আমি মানসিক দিক থেকে মারাত্মকভাবে ভেঙে পড়ি। ঘরে একেবারেই মন টিকত না। আমার মনে হতো এটা যেন আমার নিজের দেশ নয়। করোনার জন্য পাকিস্তানেও ফেরত যেতে পারিনি। সারাক্ষণ বিষণ্ণতায় ভুগতাম। এভাবেই দিন চলছিল। মায়ের কথায় সিদ্ধান্ত নেই ছোটখাটো কোনো চাকরিতে ঢুকব। সময় যেমন কাটবে তেমন বিষণ্ণতা থেকেও কিছুটা হলেও রেহাই পাব। 2021 সালের পর আমি বাংলা ভাষা শিখতে শুরু করি, কিন্তু বাংলা বর্ণমালা আমার জন্য শেখা খুব কঠিন হয়ে যায়। তাই আমি কোনো রকমে বাংলা বলতে ও বুঝতে শিখি। গত পর্বেই বলেছিলাম আমরা সবাই চট্টগ্রাম চলে এসেছিলাম বাবার মৃত্যুর পর। চট্টগ্রামে চকবাজার অলিখা মসজিদের আশেপাশে বাসা নিয়ে আমরা। চট্টগ্রামে আমার এক খালাতো ভাই থাকেন, তার নাম আমি উল্লেখ করছি না। তাকে আমি আমার জন্য একটি চাকরির ব্যবস্থা করে দিতে বলি।
তিনি কিছুটা সময় নেন। সময় নিয়ে আমার একটি চাকরির ব্যবস্থা করে দেন তিনি। চট্টগ্রাম বোট ক্লাবের নিকট 11 নম্বর পতেঙ্গা রোডের আশেপাশে কোথাও একটি রেস্টুরেন্টে আমি চাকরি পাই। আমার কাজ ছিল রেস্টুরেন্টে ব্যবহৃত থালা বাসন পরিষ্কার করা। কাজের সুবাদে আমাকে এই পতেঙ্গা চলে আসতে হয়। রেস্টুরেন্ট থেকে কিছুটা দূরে ছিল কর্ণফুলী নদী। নদীর পানিতেই থালা বাসন ধুতে যেতে হতো। জোয়ার আসতো, ধীরে ধীরে জোয়ার বাড়তে থাকে। একদিন থালা বাসন ধোবার সময় আমি নিচের দিকে তাকিয়ে আছি, এমন সময় প্রকাণ্ড এক ঢেউ এসে আমার উপর আছড়ে পড়ে। আমি নদীর পাড়ে পড়ে যাই। পানি নেমে যাওয়ার সময় কালো একটি হাত আমার পা ধরে আমাকে নদীতে টেনে নিয়ে যাবার চেষ্টা করে। আমার সাথে থাকা বাকি স্টাফরা বিষয়টি খেয়াল করে। আমাকে অনেক কষ্টে টেনে নদী থেকে তুলে পাড়ে নিয়ে আসে তারা। আমার পায়ে হাতের আঙুলের ছাপ স্পষ্ট ছিল। সেদিন বাকি স্টাফরাই বাসনপত্র পরিষ্কার করে ফেলে। আমি নদীর পাড়ে বসে বসে এসব নিয়ে ভেবে সময় কাটাই। রাতে বাসায় এসে মাকে ফোন করে সব জানাই। মা আমাকে বলেন, হুজুর আমাকে নদী থেকে দূরে থাকতে বলেছিলেন। আমারও মায়ের কথা শুনে বিষয়টি মনে পড়ে। আম্মু আমাকে নদীর আশেপাশে যেতে নিষেধ করেন। আমি আমার খালাতো ভাইকে ব্যাপারটা জানাই। ভাইয়া রেস্টুরেন্টের কর্তৃপক্ষের সাথে কথা বলে আমাকে 2 নম্বর গেট এরিয়াতে ট্রান্সফার করার ব্যবস্থা করে দেন। আমি চলে আসি রেস্টুরেন্টের অন্য একটি আউটলেটে। রেস্টুরেন্টের কাছেই একটি মেসে উঠি আমার কলিগদের সাথে, যেন যাতায়াতে কোনো প্রকার সমস্যা না হয়। সকাল 10টা থেকে রাত 10টা অবধি আমি কাজ করতাম। বাসায় ফিরে আসতে আসতে মোটামুটি রাত 1টার মতো বেজেই যেত। কিন্তু এখানে আমি বেশি দিন শান্তিতে কাজ করতে পারলাম না। রাতে বাসায় ফেরার সময় সমস্যা হতে থাকে। মেসে আসার সময় আমি প্রায় সময় একটি বাচ্চার করুণ কান্নার আওয়াজ শুনতে থাকি। শুধু আমি নই, আমার সাথে যারা কাজ করেন তারাও শুনতে পেতেন এই আওয়াজ। শুরু তেমন পাত্তা দেননি, কিন্তু পরে বুঝতে পারলাম সমস্যাটা আমার। ইচ্ছে করেই আমি মাঝের 2 দিন তাদের সাথে বাসায় না এসে একা চলে আসি। আমি সেদিনও কান্নার আওয়াজ শুনেছি, কিন্তু তারা এই 2 দিন কোনো কান্নার আওয়াজ শুনেনি। আমি বুঝতে পারি সমস্যাটা হয়তো আমারই ছিল। কি করব বুঝতে পারছিলাম না। প্রচণ্ড ভয় লাগতো আমার। একসময় বাসা চেঞ্জ করার সিদ্ধান্ত নেই। বাসা খুঁজতে থাকি। মন মতো একটি বাসা পেয়েও যাই। বাসার পাশেই ছিল ছোট একটি মসজিদ। বাসা চেঞ্জ করার সাথে সাথে সমস্যাটাও কমে যেতে থাকে। ওই রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায়। আমার কলিগদের কাছ থেকে শুনি ওই রাস্তা দিয়ে যাবার সময় আর নাকি কান্নার আওয়াজ আসে না। আমি মনে মনে সমস্যার সমাধান হয়েছে ভেবে স্বস্তি পাই। আমি নতুন বাসার নিচতলায় থাকতাম, কারণ আমি খেয়াল করেছি আমি যখনই কোনো বাসা নিয়ে ওপরের তলায় থাকতাম তখনই কোনো না কোনো সমস্যা লেগেই থাকতো। তাই আমি এবারে নিচের তলাতেই বাসা নেই। এই বাসাতেও বেশি দিন থাকতে পারলাম না। আসলে কপাল যখন খারাপ থাকে তখন অনাকাঙ্ক্ষিত অনেক কিছুই বিনা নিমন্ত্রণেই সামনে চলে আসে। বাসার পাশের ছোট মসজিদ কমিটি থেকে এই বাসার নিচতলায় মসজিদের গুদাম ঘর বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তাই বাড়িওয়ালা বাসা ছাড়ার নোটিশ দেন। আবার শুরু হয় বাসা খোঁজা। খুঁজে খুঁজে এবারেও একটি বাসা পেয়ে যাই। পুনরায় বাসার নিচতলা ভাড়া নিয়ে থাকতে শুরু করি। এবার বাসার সমস্যার সমাধান হলেও সমস্যা শুরু হয় আমার চাকরিতে। আমার অফিসের এক কলিগ ছিলেন, যিনি বেশ কিছু দিনের জন্য ছুটিতে আমাকে কিছু বিলের কাগজ দেন। কাগজ সব বাংলায় লেখা জন্য আমি কিছুই বুঝতে পারি না। মেসেজ সিন করে রেখে দেই। পরের দিন বস আমাকে এই বিষয় নিয়ে অনেক বকাঝকা করেন আর বলেন এরপর এমন কিছু হলে আমাকে সরাসরি বের করে দেবেন। আমি মুখ বুজে সব সহ্য করি, কেননা এখানে বসের কোনো দোষ নেই, দোষটা তো আমার। পরের দিন আবার বস আমাকে বিলের কাগজ পাঠান। আমি আবার সিন করে রেখে দেই, কেননা আমি নিরুপায়। বাসায় এমন কেউ নেই যার থেকে সাহায্য নিতে পারি। পরের দিন রেস্টুরেন্টে গেলে বস আমাকে আবার ধরেন। আজ রাগারাগি করেন না, তিনি আমাকে বিলের কাগজ দিয়ে হিসাব করতে বলেন। এবার আমার বাঁচার কোনো পথ থাকে না। বস বুঝে ফেলেন আমি বাংলা পড়তে ও লিখতে পারি না। তিনি আমাকে এর কারণ জিজ্ঞাসা করেন। আমি কোন ক্লাস পর্যন্ত পড়েছি তাও জিজ্ঞাসা করেন। আমি ওনাকে সব খুলে বলি। একটু আগে বলেছিলাম আমি বাসার ওপরের তলায় থাকলে সমস্যা হয়, নিশ্চয়ই মনে আছে আপনাদের। মাঝে মাঝে বাড়তি কিছু কাজের জন্য আমাকে রেস্টুরেন্টের স্টোর রুমে অনেক রাত অবধি কাজ করতে হতো। তখন অনেকেই কমপ্লেইন করতো তারা ওপরের তলায় কালো কোনো অবয়বের হাঁটাহাঁটি স্পষ্টভাবে দেখেছে। স্টোর রুম থেকে জিনিসপত্র গায়েব হয়ে যাওয়া এসব দেখেছে। আমি আসার পর থেকেই এসব শুরু হয়েছিল। বস আমার ব্যাপারে জেনে বুঝতে পারেন আমার জন্য এসব সমস্যা হচ্ছে। তিনি আমাকে জব থেকে বের করে দেন আর আমার খালাতো ভাইকে তলব করেন। খালাতো ভাই এসে বসকে অনেক অনুরোধ করেন। তিনি বলেন ওর ছেলে খুবই ভালো, খুবই পরিশ্রমী, নিজের বাবার মৃত্যুর শোক ভোলার জন্যই চাকরি করছে।
বাসায় থাকলে মন মরা হয়ে থাকে, তাই চাকরি করছে যেন মন লেগে থাকে। ওকে অন্তত একটা সুযোগ দিন। আমার খালাতো ভাইয়ের কথা শুনে বস রাজি হয় না, আমাকে চাকরি থেকে অব্যাহতি দেন। খালাতো ভাই আম্মুকে ফোন করে সব জানান। আম্মু বলেন, সমস্যা আমার ছেলের, আমি চাই না এই সমস্যার ভাগিদার কেউ হোক। আমার ছেলেকে আমি তো আর ফেলে দিতে পারি না, ও আমার কাছেই থাকুক, অন্য কারো বোঝা হয়ে ওকে থাকতে হবে না। আম্মু আমাকে নিজের কাছে ডেকে নেন। এভাবেই পার হয়ে যায় দীর্ঘ একটি বছর। যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানেই পৌঁছে যাই আমি। আবার বেকার ঘরে শুয়ে বসে দিন কাটতে থাকে। বাবার কথা মনে পড়ে সারাদিন, কাজ নেই তাই এসব নিয়েই ভাবতে হয় সারাদিন। আমি বাসা থেকে দূরে থাকতে চাইতাম শুধুমাত্র আমার মন ভালো রাখার জন্য। ব্যাপারটা শুধু তাই নয়, আমার পরিবারের সুরক্ষার জন্য আমি বাসা থেকে দূরে থাকতে চাইতাম। সমস্যাগুলো তো আমাকে ঘিরেই, তাই আমি চাইতাম আমার জন্য কাউকে যেন এসব নিয়ে ভুগতে না হয়। কিন্তু তা আর হলো না। শান্তিতে যে বাসায় থাকবো সেটাও হলো না। মাঝে মাঝে মনে হয় আমি কি অনেক বেশি অপয়া যদি নাই হব, তাহলে আমার জন্য আমার আশেপাশের মানুষের তো সমস্যা হয় কেন? এই কথা বলার কারণ আপনারা হয়তো বুঝতে পারছেন। আর একটু পরিষ্কার হবে না এখন। আমি বাসায় আসার পর শুরু হলো আজব এক সমস্যা। বাসায় আসার কিছুদিন পর থেকেই ওয়াশরুমে গোসল করতে যেয়ে বাধে বিপত্তি। আমি যখনই গোসল করতে যেতাম, শাওয়ার থেকে পানি পড়ার সাথে সাথে আসতো লাল রং। শুরুতে ভেবেছিলাম হয়তো শাওয়ারের পাইপের ভেতরে মরিচা পড়েছে, জন্য পানির রং কিছুটা লাল হয়ে গেছে। কিন্তু না, ধীরে ধীরে এই ধারণাও পাল্টে গেল। প্রতিনিয়ত পানির লালচে ভাবটা বাড়তে শুরু করলো। আমি জানি না কিভাবে এক পর্যায়ে পানির বদলে বের হতে থাকে ফোঁটা ফোঁটা তাজা রক্ত। আমি ভয় পেয়ে যাই। এতদিন কারোর সাথে ব্যাপারটা শেয়ার করিনি, কিন্তু আজ ভয়ে আম্মুকে বলি। আম্মু ওয়াশরুমে এসে দেখেন স্বাভাবিকভাবেই শাওয়ার থেকে পানি ঝরছে, কিন্তু অবাক করা বিষয় হলো আমার গায়ে শাওয়ার থেকে ঝরে পড়া রক্তের দাগ একেবারে সুস্পষ্ট। এই দাগ না থাকলে কেউ হয়তো আমার কথা বিশ্বাসই করতো না। আরও অবাক করা ব্যাপার হচ্ছে, যখনই আমার গায়ে লেগে থাকা রক্তের ফোঁটায় আমার মা হাত দেন, তখনই তা পানিতে পরিবর্তিত হয়ে যায়। আমার ভাবি এই অবস্থা দেখে খুব ভয় পান। বাসায় পুরুষ মানুষ বলতে আমি একাই। আমার ভাইয়াকে চাকরির সুবাদে বাইরে থাকতে হয়। এমতো অবস্থায় আমার করণীয় কি আমি সত্যিই বুঝতে পারছিলাম না। নিজেকে অভিশপ্ত মনে হতে থাকে। আমি খোদ নিজে যেন আমার নিজের অভিশাপ নিয়ে এসেছি। সেই অভিশাপের থেকে আমার পরিবার কখনো মুক্তি পাবে কিনা আমার জানা নেই। ভাবি আমাকে বাসায় আর রাখতে চাইলেন না। আমি এতে বেশ কষ্ট পেলাম, কেননা নিজের পরিবারের মানুষ আমাকে ভয় পাচ্ছে, আমাকে এড়িয়ে চলার চেষ্টা করছে, আমাকে দূরে সরিয়ে দিতে চাচ্ছে। আমার কি দোষ বলতে পারেন? ছোট থেকে বড় হলাম সবার থেকে দূরে অন্য এক দেশে। দেশে ফিরে সবাইকে যে আপন করে নেব সেটাও কপালে সইল না। এমন জীবন কি কখনো কেউ চায়? চায় না। আমিও চাইনি, কিন্তু পেয়েছি। কেন পেলাম তা জানি না, কখনো হয়তো জানতেও পারবো না, আর জানতেও চাই না। এসব ঘটনার পর আমার ভাইয়াকে সব জানানো হয়। ভাইয়া আসেন ব্যাপারটা দেখার জন্য। তাই আরও কয়েকদিন আমাকে বাড়িতেই থাকতে হলো। আমাদের বাসায় 3 রুম ছিল। এক রুমে আমার আম্মু, অন্য রুমে ভাবি থাকতেন, আরেকটি রুমে থাকতাম আমি। রুম থেকে বের হওয়া প্রায় বন্ধ করে দেই। ভাইয়া আসেন, এসে বুঝতে চান এসব কি আদতেও সত্যি কিনা। আমাকে গোসল করতে পাঠানো হয়। রক্ত দেখে আমি ভাইয়াকে ডাকি। ভাইয়া ভেতরে এসে দেখেন আমার গায়ে ফোঁটা ফোঁটা রক্ত। সেই ফোঁটায় হাত দিতেই তা আবার পানিতে পরিণত হচ্ছে। ভাইয়া বুঝতে পারেন তিনি যা শুনেছেন সবই সত্যি। বাসার পরিবেশ কেমন যেন থমথমে হয়ে যায়। আমার জন্যই সেটা হয়। পরবর্তীতে এক হুজুরকে নিয়ে আসা হয়। তিনি বাসায় এসে বলেন এটা নাকি কোনো সমস্যাই না, কিন্তু কোনো লাভ হয় না। এদিকে ভাইয়ার ছুটিও প্রায় শেষের দিকে। মাত্র 5 দিনের ছুটি নিয়ে তিনি এসেছিলেন। এই হুজুরকে নিয়ে এসে সমস্যার সমাধান না হলে পরবর্তীতে বেশ কয়েকজন হুজুরকে আনা হয়, কিন্তু তারা কোনো সমস্যা খুঁজে পান না। আমি বুঝতে পেরে গেলাম এই সমস্যাগুলো আমার সাথেই এই বাসা থেকে চলে যাবে। এটাই সমাধান। আমি সিদ্ধান্ত নেই বাসা থেকে দূরে কোথাও চলে যাব। আবার চাকরি খুঁজতে থাকি ফেসবুকের গ্রুপের মাধ্যমে। কিছুদিন পর চাকরি পেয়েও যাই। নিজের বাসা এবং পরিবারকে ত্যাগ করে চলে যাই অন্যত্র। সেখানে গিয়েও আমি রেহাই পেলাম না। শাওয়ারে রক্ত আসার ব্যাপারটা প্রতিনিয়তই ঘটে চলেছে। এদিকে আম্মু বারবার বলছেন আমি বাসায় থেকে কেন চাকরি করছি না, দূরে থাকার কারণ কি? যত যাই হোক, উনি আমার মা। আমার জন্য ওনার জীবন চলে যাওয়ার সম্ভাবনা থাকলেও তিনি আমাকে ফেলে দেবেন না। কিন্তু সন্তান হিসেবে আমি তো আমার মাকে জেনে বুঝে বিপদের মুখে ঠেলে দিতে পারি না।
আর তাই আমি আম্মুকে বলি যাতায়াতের সমস্যার জন্যই আমি দূরে থেকে চাকরি করছি। আম্মু মেনে নিয়েছিলেন, মনে মনে হয়তো আসল কারণটা জানতেন তিনি, কিন্তু কখনোই কিছু বলেননি। এই চাকরি থেকে কিছুদিন পরই আমার মন উঠে যেতে শুরু করলো। একে তো বাংলা পড়তে লিখতে পারি না, তার উপর এসব লেখাপড়ার কাজই দেয়া হচ্ছে আমাকে প্রতিনিয়ত। অন্য কারো সাহায্যে কয়দিন চলবো? প্রতিদিন একই বাহানা কি ডালা যায়? বাসাটাও ছিল চাকরির স্থান থেকে কিছুটা দূরে, তাই যাতায়াতেরও সমস্যা হতো। একটা মানুষের জীবনে এত কিছু একসাথে সামাল দেয়া আসলেই অসম্ভব। খুব অসহ্য লাগতে শুরু করে। জীবনের প্রতি আমার মায়া ধীরে ধীরে কমে আসতে শুরু করে। তবুও বেঁচে থাকতে হবে জন্য এসবের সাথে নিজেকে মানানোর চেষ্টা করি, ফল পাইনি তেমন। চাকরির স্থানে কথা বলে আগ্রাবাদে ট্রান্সফার করার কথা বলি, ভয়ে ভয়ে বসকে বলি। বস কিছুদিন অপেক্ষা করতে বলেন, অবশেষে অপেক্ষার অবসান ঘটে। ট্রান্সফার নিয়ে চলে যাই আগ্রাবাদে। আগ্রাবাদে যে রেস্টুরেন্টের আউটলেটে আমি কাজ করতাম, সেখান থেকে আমার থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। মনে মনে খুশি হলাম, কেননা বাসা খোঁজার ঝামেলা নেই। কিন্তু একটা প্রবাদ বাক্য আছে, সেটা হচ্ছে অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। আমার বেলাও তাই হলো। আমি যে বাসা পেয়েছিলাম, আমি সহ 2 জন, অর্থাৎ আমরা 3 জন থাকতাম। আমি রুমে ওঠার পর আমার বাকি 2 রুমমেট একটি আজব ব্যাপার লক্ষ্য করতে থাকে। আমরা ঘুমালেও বাইরে থেকে ল্যাম্পপোস্টের আলো এসে রুমের ভেতরে অন্ধকার কিছুটা কেটে যেত, কিন্তু আমি আসার পর আমি যেখানে থাকতাম সেখানে যেন অন্ধকার বাড়তে শুরু করে। রাতে যেন আমার রুমমেট পানি আনার জন্য বাতি জ্বালাতো, তখন আমার জায়গায় নাকি অস্বচ্ছ ধোয়ার মতো একটা কুণ্ডলি দেখতে পেত তারা। বাতি জ্বালানোর 3-4 সেকেন্ড পরে আস্তে আস্তে সেই কুণ্ডলি পাকানো ধোয়া সরে যেতে থাকে। এর আগে নাকি আমাকে দেখা যেত না। মোদ্দা কথা, বাতি জ্বালানোর 3-4 সেকেন্ড পর আমাকে দেখা যেত, এর আগে না। ব্যাপারটা নিয়ে তারা বেশ ভয় পেত, কিন্তু আমি তাদেরকে বুঝতে দিতাম না। বলতাম এটা তেমন কিছু না। উল্টাপাল্টা কিছু মাথায় আসতো, যা আসতো তাই বলে বোঝানোর চেষ্টা করতাম, আর এসব নিয়ে কারোর সাথে আলোচনা করতে বারণ করতাম। ওরা আমার কথা বিশ্বাস করতো কিনা আমি বুঝতাম না। ওদের দিকে তাকালে বোঝা যেত ওদের মনে অনেক প্রশ্ন আছে, যার উত্তর আমার পক্ষে দেয়া সম্ভব নয়। তারা আমাকে ভালো একজন হুজুর দেখাতে বলেন। আমি তাদের মনের শান্তির জন্য হুজুর নিয়ে আসি বাসায়। হুজুর এসে বলেন বাসায় কোনো সমস্যা নেই। আমি জানতাম হুজুর এমন কিছুই বলবেন, কেননা হুজুরই সমস্যা ধরতে পারছিলেন না। তাই এক প্রকার সাহস করে আমি হুজুরকে নিয়ে আসি। হুজুর চলে গেলে তাদেরকে বলি, কি বলেছিলাম না কোনো সমস্যা নেই, এখন বুঝতে পারলে? তবুও তোমাদের কথা মতো হুজুরকে বাড়ি বন্ধ করে দিতে বলেছি। বাড়ি বন্ধ করে দিয়ে গেছেন উনি, এবার খুশি তো নাকি, না এখনো ভয় করছে? আমার কথার উত্তরে তারা মলিন মুখেই বলে আর ভয় করছে না। এই যাত্রায় রক্ষা পেলাম কোনোভাবে, কিন্তু রেহাই পেয়েও যেন পেলাম না। একদিন সকালে গোসল সেরে আসার পর আমার গায়ে লেগে থাকা রক্তের ফোঁটা দেখতে পায় তারা মারাত্মক ভয় পায়। চোখের সামনে আমিও রক্ত দেখতে পাচ্ছিলাম, কিন্তু গোসলের সময় শাওয়ার দিয়ে কোনো রক্ত আসেনি। তাহলে আমার গায়ে রক্ত কিভাবে এলো? কিন্তু এসব ভেবে এখন কোনো লাভ নেই, বড্ড দেরি হয়ে গেছে। সেদিনই নিজের সবকিছু গোছগাছ করে এই চাকরিটা ছেড়ে চলে আসি চকবাজারের বাসায় আম্মুর কাছে। আমার হঠাৎ এভাবে চলে আসায় আম্মু অবাক হন, কি হয়েছে জিজ্ঞাসা করেন, কিন্তু আমার কাছে দেবার মতো কোনো উত্তর ছিল না। কিছু হয়নি বলেই বাসায় থাকতে শুরু করলাম আবার। তখন গ্রীষ্মকাল চলছিল, সূর্যের প্রচণ্ড তাপ যেন সবকিছু পুড়িয়ে ছারখার করে দিচ্ছিল। এমনই এক গরমের সন্ধ্যায় আমি আর আম্মু বসে গল্প করছিলাম, হঠাৎ বিদ্যুৎ চলে যায়। ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিলাম, কিন্তু বাইরে তাকিয়ে দেখলাম আশেপাশে সবখানেই বিদ্যুৎ আছে। খোঁজ নিয়ে জানতে পারলাম শুধু আমাদের বাসাতেই বিদ্যুৎ নেই। বাড়িওয়ালাকে জানানো হলো, তিনি ইলেকট্রিশিয়ানকে ফোন করে আসতে বললেন। ঘণ্টাখানেক সময় লাগবে বলে জানান। প্রচণ্ড গরমে ঘরে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। আম্মু ঘরের সব জানালা খুলে দেন। বাইরে এক ফোঁটা বাতাসও নেই যে জানালা দিয়ে বাতাস এসে ঘরটা একটু ঠান্ডা করবে। তাই আমি আম্মুকে ব্যালকনির দরজা খুলে দেব কিনা জিজ্ঞাসা করি। আম্মু নিষেধ করেন। আমি এর কারণ জানি না, কিন্তু গরম সহ্য করতে না পেরে এক পর্যায়ে আমি ব্যালকনির দরজা খুলে দেই। ব্যালকনিতে গিয়ে দাঁড়াই। হঠাৎ দূর থেকে মনে হলো কোনো একটা কিছু আমার দিকে এগিয়ে আসছে। আশেপাশের বিদ্যুৎ থাকায় সেই আলোতে আমি ব্যাপারটি স্পষ্ট বুঝতে পারছিলাম। আমি ভয়ে ভেতরে চলে যাবার আগেই কালো অবয়বটি আমার গলা সজোরে টিপে ধরে। আমার দম আটকে আসছিল, সারা শরীর থরথর করে কাঁপছিল, প্রচণ্ড ঘেমে যাচ্ছিলাম আমি। চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছিল, মনে হচ্ছিল আজই আমার জীবনের শেষ দিন। হঠাৎ মনে হলো আমি মাটিতে লুটিয়ে পড়লাম,
চোখ মেলে দেখি আম্মু আমার সামনে বসে, আমার চোখে মুখে তিনি পানি দিচ্ছেন। একটু স্বাভাবিক হলে আম্মুকে জিজ্ঞাসা করি, আম্মু ওইখানে কি করছিলেন? আম্মু বলেন তিনি রান্নাঘরে কাজ করছিলেন। এমন সময় আমার গোঙানোর আওয়াজ শুনে উনি আসেন। উনি বেলকনিতে এসে দেখেন আমি দাঁড়িয়ে আছি, কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব জোরে জোরে কাঁপাকাঁপি করছি। আম্মু আমাকে ধাক্কা দিলে আমি মেঝেতে পড়ে যাই। আমাকে আম্মু কি হয়েছে জিজ্ঞাসা করেন। আমি তেমন কিছু বলিনি। প্রায় 2 ঘন্টা পর বিদ্যুৎ আসে। বিদ্যুৎ এলে আম্মু খেয়াল করেন আমার গলায় অনেক বড় বড় 2টি ফ্যাকাশে দাগ। আম্মু আমাকে জিজ্ঞাসা করলে আমি সবকিছু খুলে বলি। আমার গলায় প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে বলে জানাই। আম্মু আল্লাহ আল্লাহ করতে শুরু করেন আর 3 কুল অর্থাৎ সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক পড়ে আমার গলায় ফু দেন। আশ্চর্যজনকভাবে আমার গলার ব্যথার সাথে সাথেই ভালো হয়ে যায়, কিন্তু গলায় সেই বড় 2টি দাগ রয়ে গিয়েছিল। এই গরমের মধ্যেও গলায় মাফলার পরে থাকতে হয়েছে যেন আমাকে কেউ দাগ নিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করতে না পারে। এই ঘটনার পর আমি বেশ কিছুদিন অসুস্থ হয়ে পড়ি। সর্দি, কাশি, জ্বর লেগেই থাকতো। ডাক্তার দেখেছিলাম। ডাক্তার গলার দাগ দেখে বলেন গলায় ব্যথা আছে কিনা। আসলে আমার ব্যথা একেবারে ভালো হয়ে গিয়েছিল তেমনও না। রাতে ঘুমানোর পর প্রচণ্ড ব্যথা হতো। আমি ব্যথায় জেগে উঠতাম। ডাক্তার ব্যথার ওষুধ দেন আর বলেন এই ব্যথা থেকেই আমার জ্বর হয়েছে, আর জ্বর থেকেই সর্দি কাশির আগমন। নিয়মিত ওষুধ সেবন করছি। ধীরে ধীরে অবস্থার উন্নতি হয়। আমার অবস্থার উন্নতি হলে আম্মুর সাথে বেশ কিছু নতুন সমস্যার শুরু হয়। আমি মাঝে মাঝে খেয়াল করতে থাকি আম্মু যেন নিজের মধ্যে থাকেন না। ওনাকে কয়েকবার ডাক দিলেও সাড়া পাওয়া যায় না। একদিন আম্মু সন্ধ্যায় রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। আমি আমার রুমে শুয়ে আরাম করছিলাম। এমন সময় হঠাৎ এক পোড়া গন্ধ আমার নাকে ভেসে আসে। আমি রান্নাঘরের দিকে পা বাড়াই। রান্নাঘরের সামনে গিয়ে দেখি আমার ভাবি রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন আর আমার মাকে ক্রমাগত মা মা বলে ডেকেই চলেছেন, কিন্তু আম্মু কোনোভাবেই সাড়া দিচ্ছেন না। আমি রান্নাঘরে ঢুকে আম্মুকে ধাক্কা দিলে আম্মুর চেতনা ফেরে। চুলার দিকে তাকিয়েই দেখি চুলায় চাপানো পাতিল পুড়ে গন্ধ বের হচ্ছে, আর সাথে সাথেই উৎপন্ন ধোঁয়ায় ভরে যাচ্ছে রান্নাঘর। সাথে সাথে চুলা বন্ধ করে পাতিলটি পানিতে রেখে আম্মুকে নিয়ে রুমে যাই। আম্মু কি হয়েছে জিজ্ঞাসা করি, কিন্তু আম্মু তেমন কিছুই বলতে পারেন না। আসলে তিনি জানেনই না তার সাথে কি ঘটেছে। এসব নিয়ে আমরা বেশ চিন্তায় পড়ে যাই। কোনোভাবেই সমস্যার সমাধান হচ্ছিল না। তাই শেষমেশ আমার দাদাকে জানানোর সিদ্ধান্ত নেই। দাদার সাথে ফোনে যোগাযোগ করি, ওনাকে সবকিছু খুলে বলি। আমার দাদা কিছুদিন সময় নেন। মূলত তিনি ভালো কোনো হুজুরের খোঁজ করার জন্য সময় নিয়েছিলেন। আমার দাদা অনেক কবিরাজ, হুজুর, ইমামের সাথে কথা বলেন, কিন্তু কেউই আসল সমস্যা বুঝতে পারে না। কি হয়েছে, কেন হচ্ছে, ওনারা সঠিকভাবে বলতে পারেন না। যদি কোনো ইমাম আমাদের বাড়িতে আসেন সমস্যা সমাধানের জন্য, তাহলে তিনিও এক পর্যায়ে পিছিয়ে যান। এর পেছনে রয়েছে একটি কারণ। এখন পর্যন্ত যারা সাহায্য করতে আমাদের বাড়িতে এসেছেন, অর্থাৎ যারা নিজেদের সবার সামনে উপস্থাপন করছেন, সবার সাথে একটি অদ্ভুত সমস্যা হতো। সমস্যাটি হলো ওনাদেরকে একটি স্বপ্ন দেখানো হতো। ওনারা প্রত্যেকেই এই একই কথা জানিয়েছেন। সব শেষে যে ইমাম এসেছিলেন তিনি বলেন গভীর রাতে তিনি ঘুমাচ্ছিলেন, হঠাৎ তিনি স্বপ্নে দেখেন কেউ ওনাকে কিছু একটা বলছে। কথাগুলো এমন ছিল, আমার রাস্তায় কাটা হয়ে খুব শান্তিতে ঘুমাচ্ছিস, তোকে মেরে আমার কোনো লাভ নেই, তোকে শেষ সুযোগ দিচ্ছি, ওই পরিবারের কাউকে কোনো প্রকার সাহায্য করতে যাস না, সাবধান করে দিচ্ছি, দ্বিতীয়বার আর সেটাও করতে আসবো না। এই স্বপ্ন দেখে আমি প্রচন্ড ভয়ে বিচলিত হয়ে পড়ি। সেদিন রাতে তিনি আবছা একটি কালো ছায়াকে রুমের এদিক থেকে ওদিকে চলে যেতে দেখেছেন। তিনি এসব কথা আমার দাদাকে ওনার বাসায় রেখে বলেছেন। এই ঘটনার পর তিনিও আর আমাদের বাসায় ছায়া অবধি মারাননি। অনেক মানুষের কাছে আমরা একটু সাহায্যের জন্য গিয়েছি, কিন্তু কেউই কিছু করতে পারেননি। আসলে সবই আমাদের কপাল। কপালের তো সৃষ্টি কেন? এটা আসলে আমাদের প্রাপ্য ছিল, তাই হয়তো, কিন্তু কেন? প্রশ্নের উত্তর আজও খুঁজে চলেছি। আমার দাদা অনেকের সাথে কথা বলে এবং দেখা সাক্ষাৎ করার পরেও কোনো সুবিধা করতে পারছিলেন না। তিনি আমার মামাকে জানান। আমার দাদা আর নানা বাড়ি অনেকটা কাছাকাছি হওয়ায় দাদা নিজে আমার নানার বাড়িতে গিয়ে আমার মামাকে সব জানান। আমার মামাও খোঁজ করতে শুরু করেন। কিছুদিন খোঁজ করার পর আমার মামা এক হিন্দু তান্ত্রিকের সন্ধান পান। আমার মাকে মামা তান্ত্রিকের কথা জানান। তান্ত্রিকের কথা শুনে আমার মা কিছুতেই রাজি হন না। তিনি হিন্দু তান্ত্রিকের উপর ভরসা করতে নারাজ। ছোট্ট একটা কথা বলছি, আমার কথায় কেউ নারাজ হবেন না। আমরা সকলেই নিজ নিজ ধর্মে বিশ্বাসী, তাই ভিন্ন ধর্মের কারো কাছে কোনো কিছু সমস্যা নিয়ে প্রকৃতপক্ষে আমরা যেতে চাই না। আশা করছি আমাকে ভুল বুঝবেন না। ঘটনা
ঘটনায় ফিরে আসি, আমার মায়ের সাথে সাথে আমার দাদাও এই ব্যাপারে আপত্তি জানান। কিন্তু আমার মামার জোড়াজুড়ির জন্য সেই তান্ত্রিকের সাথে পরবর্তীতে আমাদের কথা হয়। আম্মু একদিন সময় নিয়ে মামার কথাই মেনে নেন। আমার মামা তান্ত্রিকের সাথে কথা বলতে গেলে তান্ত্রিক সব শুনে বলে, এটা তেমন কোনো বড় সমস্যা না, এসব সমাধান আমার কাছে আছে। এর জন্য আমার কিছু জিনিস লাগবে। আপনার বোন আর ভাগনার ব্যবহৃত কাপড়, তার মাথার এক মুষ্টি চুল, হাতের নখ এনে দিতে হবে আমাকে। আমি কাজ করে দেব এসব হাতে পেলেই। দেরি করবেন না, যত দেরি করবেন সমস্যা ততই বাড়বে। আমার মামা বাসায় এসে আমার মাকে ফোন করে এসব কথা জানান। আমার মা এসব নিয়ে সন্দেহপ্রবণ হয়ে পড়েন। আমার দাদাও আমার মায়ের মতোই তান্ত্রিককে সন্দেহ করছিলেন। তান্ত্রিকের কাছে এসব না দেওয়ার জন্য আমার মামাকে অনেক বোঝানো হয়, কিন্তু আমার মামা কিছুতেই রাজি নন। তিনি তান্ত্রিকের চিকিৎসা নেবেনই, আর তাই তার একটি কথা, আমার বোন আর ভাগনার এই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। কিন্তু আমার দাদা এই বিষয়টি একেবারেই ছেড়ে দিতে পারছিলেন না। তিনি গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে সেই তান্ত্রিকের ডেরায় যান। সেখানে গিয়ে তিনি সেই তান্ত্রিককে ভয় দেখান। আমার দাদা তাকে আমাদের কাপড়, চুল, নখ দিয়ে কি করবেন জিজ্ঞাসা করলে তান্ত্রিক বলে, আমাকে মারবেন না, আমি বলছি, সব বলছি। আমি এসব দিয়ে কালো জাদু করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম শয়তানের সাথে সওদা করতে, আপনার পুত্রবধূ আর আপনার নাতির জীবন উৎসর্গ করতে। বিনিময়ে আমি ক্ষমতা লাভ করার ইচ্ছা প্রকাশ করি। আমাকে ক্ষমা করে দিন। আমি এখান থেকে চলে যাব, ফিরে আসবো না। ছেড়ে দিন, দোহাই লাগে। দাদার সাথে থাকা লোকজন তান্ত্রিকের কথায় ক্ষুব্ধ হন। তাকে মারধর করারও চেষ্টা করতে যাওয়া হয়, কিন্তু আমার দাদা নিষেধ করেন। তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয় 8 থেকে 10 বছরের জন্য, ছেলে সহ। আসলে বিপদে পড়লে অনেক সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করি আমরা। আমাদের ভাগ্যটাই খারাপ। এসব সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অনেক মুখোশধারী মানুষের সাথে পরিচয় হয়। তাই দাদা আমার ওপর ভরসা না করে খুব সতর্কতার সাথে ভালো কোনো হুজুর খুঁজতে থাকেন। এদিকে আমি আম্মুর সাথে থাকছি 3 মাস যাবৎ। এখানেও সমস্যা লেগেই রয়েছে। বাসায় ঠিকমতো পানি থাকে না, আর কোনো কারণ ছাড়াই গ্যাস হুট করেই চলে যায়। সংযোগ মাঝে মাঝে বিচ্ছিন্ন হয়। মিস্ত্রি ডেকে আনলে তারা সব পরীক্ষা করে জানাতো, কোনো সমস্যাই খুঁজে পায়নি। মিস্ত্রি এলেই সব ঠিক থাকতো। এর আগে এমন সমস্যা প্রতিনিয়ত লেগেই ছিল। আমার ভাইয়া প্রতি মাসে বাজার করার জন্য টাকা পাঠাতেন। সেই টাকা নিয়ে বাজার থেকে ভালো টাটকা জীবিত মাছ কিনে বাসায় আনলে মাছ থেকে পচা দুর্গন্ধ বের হতো। মাছ বের করে দেখা যেত আসলেই সেই মাছ পচে গেছে। মাংস নিয়ে আসলেও এমনটাই হতো। আবার খাবার রান্না করে দুপুরে খেয়ে রাতের জন্য রাখলে দেখা যেত খাবারের ভেতর তেলাপোকা, অথচ খাবার খুব ভালোভাবে চেক করা হতো। মাঝে মাঝে খাবার পচে পোকাও বের হয়ে যেত। দেখে মনে হতো 1 সপ্তাহের বাসি খাবার যা গলে পচে পোকা ধরে আছে, কিন্তু খাবার রান্না করা হয়েছে 4-5 ঘন্টা আগে। এই সমস্যাগুলো ছিল আমাদের নিত্যদিনের সমস্যা। এসব চলতে চলতে আমার দাদা রাজশাহীর এক হুজুরের সন্ধান পান। হুজুরের নাম আব্দুল মুতালিব। তিনি রাজশাহী কোন একটা মসজিদের কথা বলেছেন, সেই মসজিদে তিনি কাজ করেন। তিনি রাজশাহী কেন্দ্রীয় মসজিদের ইমাম ছিলেন। তিনি আমার দাদার কাছ থেকে আমাদের সমস্যার সব কিছু শোনেন। সব শুনে 1 সপ্তাহ সময় চান। হুজুরের সাথে আমার দাদাই ফোনে যোগাযোগ করতেন। 1 সপ্তাহ পর হুজুর আমার দাদাকে ফোন করে বলেন, আমার জন্যই আমার মায়ের এই সমস্যাগুলো হচ্ছে। আমি মায়ের সাথে না থাকলে আমার মায়ের তেমন কোনো সমস্যা হবে না। আসলে এই কথাটা সত্যি। আমিও খেয়াল করেছি, আমি না থাকলে মায়ের কোনো সমস্যাই হয় না। আর তাই আরও একবার বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিতে হলো আমাকে। একে একে সব চাকরি ধরছি আর ছাড়ছি। অনেকে ভাবতে পারেন চাকরি পাওয়া কি এতটাই সহজ যে একের পর এক চাকরি ছাড়ছি আর নিচ্ছি। আসলে আমি যে চাকরিগুলো করতাম সেগুলো পাওয়া খুব কঠিন কিছু নয়। কয়েকজন পরিচিত বড় ভাই ছিল যাদের সাথে ফেসবুক গ্রুপের মাধ্যমে পরিচয়। রেস্টুরেন্টে প্রায় সব সময়ই আমি যে চাকরিগুলো করতাম সেগুলো পাওয়া খুব বেশি কঠিন নয়, কারণ এগুলো সবসময়ই ওয়েটার, ক্লিনার, কুকের জন্য প্রয়োজন লেগেই থাকে প্রত্যেকটা জায়গায়, এবং আমিও সেই কাজই করতাম। তাই এই সেক্টরে চাকরি পেতে আমার কোনো সমস্যা হয়নি। বাসা ছেড়ে চলে আসি আমি নতুন চাকরিতে। একটি কফি শপে চাকরি পাই, আর যার অবস্থান ছিল হালিশহর A ব্লকে। চাকরিস্থলের কাছাকাছি একটি রুমে বাসা নিয়ে থাকতে শুরু করি। ভালোই চলছিল এখানে সবকিছু। আমি মনে মনে ভাবতে লাগলাম হয়তো এইবার একটু শান্তির মুখ দেখব। 4-5 মাস কোনো সমস্যাই হয়নি, বেশ ভালোভাবেই দিন কেটে যাচ্ছিল। আমার ডিউটি সপ্তাহের প্রতিদিনই ছিল। মাঝে মাঝে হুটহাট কিছু বন্ধ পেতাম, কিন্তু তার পরিমাণও ছিল বেশ কম। এক শুক্রবার জুম্মার নামাজ পড়ে বাসায় আসি। দুপুরে ডিউটিতে যাওয়ার সময় থাকলেও নামাজ পড়ে শরীরটা বেশ ক্লান্ত লাগছিল। তাই বাসায় এসে দুপুরের খাবার খেয়ে আমি ডিউটিতে না গিয়ে কিছুক্ষণ শুয়ে থাকি।
এদিকে 3টার পর আমার বস আমাকে ফোন করে জিজ্ঞাসা করেন আমি এখনো ডিউটিতে আসিনি কেন, আমার কি শরীর খারাপ কিনা। আমার সাথে তিনি বেশ রাগারাগি করেন এবং বকাঝকাও করেন, কিন্তু আমার কথা শুনে তিনি বুঝতে পারেন আসলে আমি কিছুটা অসুস্থ, তাই সেদিন আমাকে তিনি ছুটি দিয়ে দেন। আমার চোখে প্রচুর ঘুম থাকলেও আমি কিছুতেই ঘুমাতে পারছিলাম না, বারবার শুধু এপাশ ওপাশ করে যাচ্ছিলাম। অবশেষে 5টার পর আমার চোখ লেগে আসে, আমি ঘুমোতে যাই। ঘুমের মধ্যে আমি একটি বেশ বাজে স্বপ্ন দেখি। আমি দেখি কালো একটি অবয়ব আমার স্বপ্নে এসে দেখা দিচ্ছে। সে আমাকে বলছে, বলেছিলাম না আমি আবার ফিরে আসব, বলেছিলাম আমি ফিরে আসব, আমি কথা রেখেছি, আমি ফিরে এসেছি, এবার কোথায় যাবি, কে তোকে বাঁচাবে। হুজুর আমাকে যে তাড়িয়ে দিয়েছিল, না না সে এবার আর আসবে না, এলেও কিছুই করতে পারবে না। কি করবি, পালাবি, কোথায় পালাবি। এই কথা বলে কালো অবয়বটি আমার কাছে আসতে শুরু করে। ভয়ে আমি চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে উঠি। ঘুম থেকে উঠে আমি দেখি আমার শরীর ঘামে জপজপ করছে, আর আমার সামনে কুণ্ডলি পাকানো কালো ধোঁয়া এদিক ওদিক ঘোরাফেরা করছে। 2-3 মিনিট পর আমার কানে ভেসে আসে মাগরিবের আজান। আমি কিছুটা স্বস্তি অনুভব করি। আমার মাথার উপরে ফ্যান চলছিল, কিন্তু আমার গায়ের ঘাম শুকাচ্ছিল না। আমি একটু স্বাভাবিক হবার জন্য বাসার বাইরে বের হয়ে আসি। বাসার গেটের সামনে দাঁড়িয়ে স্বপ্নের কথা আর কুণ্ডলি পাকানো ধোঁয়ার কথা ভেবে চলেছি। এমন সময় আম্মুর ফোন থেকে কল আসে। আম্মু বেশ কিছুদিন যাবতীয় অসুস্থ, যা আমাকে জানানো হয়নি। আমার বোন, আমার দুলাভাই চট্টগ্রাম আছেন জানতে পারি। আপু আর দুলাভাই রাজশাহীতে থাকতেন, সেখানে আমার দুলাভাইয়ের একটি স্টুডিওর দোকান ছিল। আম্মুর এই অবস্থার জন্যই আমার বোন আমার দুলাভাইকে চাপ দিতে শুরু করেন আম্মুর কাছে আসার জন্য, কিন্তু আমার দুলাভাইকে মানানো যাচ্ছিল না কোনোভাবেই। এক পর্যায়ে আম্মুর অবস্থার আরও অবনতি হলে আমার দুলাভাই রাজি হন চট্টগ্রামে শিফট করতে। দুলাভাই নিজের স্টুডিওর দোকান বিক্রি করে দিয়ে চট্টগ্রামে চলে আসেন একেবারে। এখানে এসে নতুন ব্যবসার কাজ শুরু করেন। আমি কিছুটা খুশি হই, কেননা আমার মাকে দেখাশোনা করার জন্য আমার আপু রয়েছেন এখন। এইটা ভেবে প্রায় 1 সপ্তাহ আমার সাথে ছোটখাটো কিছু সমস্যা হয়, যা উল্লেখযোগ্য তেমন কিছু নয়, তাই সে ব্যাপারে কিছু বলছি না। এই সমস্যাগুলোর জন্য আমি আর একা থাকতে সাহস পাই না। আমার কলিগদের সাথে তাদের মেসে উঠি। সেখানে ছোট একটা রুম ফাঁকা ছিল, সেই রুমে গিয়ে আমি আমার কলিগদের সাথে থাকা শুরু করি। সমস্যাগুলো ধীরে ধীরে কেটেও যায়। বেশ কিছুদিন পর আমার কফি শপ থেকে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। আমিও খেলার জন্য আগ্রহ প্রকাশ করি। খেলার দিন আমি স্বাভাবিকভাবেই সবার সাথে মাঠে নামি, কিন্তু বেশিক্ষণ খেলতে পারলাম না। 2-3 মিনিট খেলার পরেই আমার বুকে প্রচণ্ড চাপ অনুভব করতে থাকি। আস্তে আস্তে চাপ বেড়েই চলল। এক পর্যায়ে আমার জন্য খেলা প্রায় অসম্ভব হয়ে গেল। শ্বাসকষ্ট শুরু হলো। মনে হচ্ছিল কেউ আমার বুকে পা দিয়ে তার শরীরের সব ওজন আমার বুকের ওপরে স্থাপন করেছে। খেলা ছেড়ে উঠে গেলাম। আমার কলিগদের আমি সবই জানাই। তারা আমাকে জিজ্ঞাসা করেছিল আমি একা যেতে পারবো কিনা। আমি একাই চলে আসি। আমার বাসা থেকে খেলার মাঠের দূরত্ব 10 মিনিটের হাঁটা পথ, কিন্তু সেই পথে দিয়ে হেঁটে আসা আমার জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই আমি রিক্সা নিয়েই বাসায় ফিরি। বাসায় চাবি ছিল একটি, আমি চাবি নিয়ে চলে আসি, কেননা বাসায় তখন কেউ ছিল না। সবাই টুর্নামেন্ট খেলতে চলে গিয়েছিল। বাসায় এসে আমি দরজা খোলাই রাখি, কেননা আমি জানি আমার কলিগদের কাছে চাবি নেই। আমার শরীরটাও বেশ খারাপ, শুয়ে পড়লে ঘুমিয়ে যেতে পারি, আর ঘুমিয়ে পড়লে দরজা খোলা সম্ভব হবে না। দরজা খোলাই রাখি, রুমে গিয়ে পানি পান করি। ঘুমের মধ্যে আবারও বাজে স্বপ্ন দেখতে শুরু করি। এবার সেই কালো অবয়ব আমার সামনে এসে বলছে, তোকে নিয়ে আর আমার কোনো কাজ নেই, তুই বেঁচে গেলি, কিন্তু তোর সন্তানকে বাঁচাতে পারবি না। আমার আর তোকে চাই না, তোর সন্তানকে চাই। এই স্বপ্ন দেখে আমি ঘুম থেকে জেগে উঠি। নতুন আবার এই কোন বিপদ ঘনিয়ে আসছে আমি বুঝতে পারলাম না। এদিকে ক্রমাগত দরজা ধাক্কানোর আওয়াজ পাচ্ছি, কিন্তু আমি তো দরজা খুলেই রেখেছিলাম। তাহলে দরজা ধাক্কাচ্ছে কে? উঠে গিয়ে চেক করে দেখি কলিগরা দরজা ধাক্কাচ্ছে। দরজা খুলেই তাই তারা আমাকে নানা প্রকার প্রশ্ন করতে শুরু করে। আমি কোনো রকমে পাশ কাটিয়ে চলে যাই। আমি বুঝতে পারি এবারও এদের সাথে আমার থাকাটা ঠিক হচ্ছে না। পরে এদের সাথে আগের মতো কিছু হলে এখান থেকেও আমাকে পালিয়ে যেতে হবে। তাই আমি আম্মুর কাছে চলে যাই। যেখানেই যাই না কেন কোনো না কোনো সমস্যা বহন করে নিয়ে যাই। মায়ের ভালোর জন্য নিজের বাসা ছেড়ে অন্যের বাসায় থাকি, আর অন্যের ভালোর জন্য তাদের বাসা ছেড়ে নিজের বাসায় আসি। এই আমার জীবন। বাসায় এসে আম্মুকে সব বলি। আম্মু বেশ চিন্তাগ্রস্ত হয়ে পড়েন।
তিনি আমার বিয়ের জন্য বেশ কিছুদিন আগে থেকেই মেয়ে দেখা শুরু করেছিলেন। আম্মু আমার কথা শুনে দাদাকে সব জানান। দাদা রাজশাহী সে হুজুরের সাথে যোগাযোগ করেন। হুজুর কিছুদিন সময় নেন। এর মধ্যে আমার মায়ের একটি মেয়েকে বেশ পছন্দ হয়। কথাবার্তাও শুরু করে দিয়েছিলেন আম্মু। বলতে গেলে সবই ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু বিয়েটা হলো না। কারণ রাজশাহীর হুজুর ফোন করে বলেন, এই মুহূর্তে আমার বিয়ে দিলে বিপদ আরও বাড়বে। ইফরিত আমার বংশধর নিতে চাইছে। এই বিয়ে হলে ইফরিতের জন্য সুবিধা হবে, তাই বিয়ে দিতে মানা করেন তিনি এবং বলেন তিনি আমাদের কাজ আর করতে পারবেন না। এই কাজ করলে ওনার সমস্যা হবার সম্ভাবনা আছে। আর হ্যাঁ, উনি আমাদেরকে পুনরায় ওনাকে ফোন করতে নিষেধ করে দেন আর বলেন তিনি রাজশাহী ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছেন, ওনাকে যেন খোঁজার চেষ্টা না করা হয়। তিনি আরও বলেন তিনি আমাদের নম্বর কাউকে দিয়েছেন যারা আমাদেরকে সাহায্য করতে পারবে। আমাদেরকে নাকি ওনারা যে কোনো বিপদ বেড়ে যাওয়ার সম্ভাবনা হলে ফোন করবেন। আমার বিয়ে ভেঙে যাওয়ায় মেয়ের পরিবার বেশ অপমানিত হয়। তাদের পরিবার বেশ গরিব ছিল, তাই তারা ধরে নেয় গরিব বলেই আমরা বিয়েটা ভেঙে দিয়েছি। আমার মা বিয়ে না দেওয়ার কারণ হিসেবে বলেন তিনি আমাকে বিদেশ পাঠাবেন চাকরির জন্য। মেয়ের পরিবার এই কথা শুনে কালিমা পড়িয়ে রাখার কথাও বলে, কিন্তু আমার মা রাজি হন না। তিনি বলেন তিনি ছেলের বউকে তার বাপের বাড়িতে রেখে যেতে চান না। আমার বিয়ে ঠিক হওয়া আর ভেঙে যাওয়া নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন ছিল। এই প্রশ্নগুলো থেকে রেহাই পাননি আমার দাদাও। ওনাকেও অনেকে জিজ্ঞাসা করেছে কেন আমার বিয়েটা হলো না। প্রতিবার আমার দাদাকে মিথ্যা উত্তর দিতে হয়েছে, কারণ আসল সমস্যা জানলে এই জীবনে আমার বিয়ে হবে কিনা সেটা নিয়ে তাদের মনেও সন্দেহ ছিল। বিয়ে সংক্রান্ত কাজে আর কলিগদের সমস্যা থেকে বাঁচার জন্য আমি চাকরি থেকে 10 দিনের ছুটি নিয়েছিলাম। ছুটি শেষ হলে আমাকে আবার সেই কলিগদের সাথেই থাকা শুরু করতে হয়, কেননা বাসায় আমার বোন দুলাভাই আশায় ঠিকভাবে থাকার জায়গা হচ্ছিল না। এমন না যে আমি চাইলেও থাকতে পারতাম না, আমার জন্য আমার মা বোন দুলাভাই ভাবি কোনো রকম সমস্যার সম্মুখীন হোক সেটা চাইনি। মেসে আসা 2 দিনের মধ্যেই একটি ঘটনার পুনরাবৃত্তি ঘটে। আমি সকালে গোসলের জন্য শাওয়ারে যাই এবং শাওয়ার চালু করতেই শাওয়ার থেকে তাজা রক্ত পড়তে শুরু করে। সাথে সাথে ওয়াশরুমের দরজা খুলে বাইরে যেতে চেষ্টা করি, কিন্তু দরজা আমি কিছুতেই খুলতে পারছিলাম না। ভয়ে আমি দরজা ধাক্কাতে শুরু করি। অনেক জোরে ধাক্কানোর পরেও কেউ মনে হয় কিছুই শুনতে পাচ্ছিল না। শুনতে পেলে তাদের তো আসার কথা। ধীরে ধীরে শাওয়ার থেকে ঝরে পড়া রক্তের লেভেল বাড়তে থাকে। পানির সিঙ্ক দিয়ে রক্ত বের হতে থাকে, কিন্তু মনে হচ্ছিল সিঙ্ক কোনোভাবে হয়তো বন্ধ হয়ে গেছে। দরজার ফাঁক ফোকর দিয়েও যেন এক ফোঁটা রক্ত বাইরে বের হচ্ছিল না। পা দিয়ে পানির সিঙ্কে আঘাত করি যেন তা বন্ধ হয়ে থাকলেও খুলে যায়, কিন্তু কোনো লাভ হয় না। রক্ত উপরে উঠতে থাকে, আমার কোমর পর্যন্ত চলে আসে। এমন সময় আমার কলিগটা দরজা ধাক্কাতে থাকে। 30-40 মিনিট যাবৎ আমি ওয়াশরুমে কি করছি কোনো সারা শব্দ নাই কেন। পরবর্তীতে জানতে পারি তাদের কোনো কথারই নাকি আমি উত্তর দেইনি। এরপর তারা বিচলিত হয়ে বাইরে থেকে ধাক্কাধাক্কি শুরু করে। দরজা খুলে তারা দেখে আমার সারা গায়ে রক্ত লেগে আছে, কিন্তু ওয়াশরুমের কোথাও কোনো রক্তের চিহ্ন নেই। তারা ভয় পায়। তারা আমাকে বলে আমি ওয়াশরুমে আসার পর কোনো সারা শব্দ না পেয়ে তারা বাইরে থেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে কোনো সমস্যা হয়েছে কিনা, এবং তারা দরজা ধাক্কা দেয় এবং তারা আমার রক্ত দেখে সন্দেহ প্রকাশ করে। তারা অনেকবার আমার ক্ষতস্থান দেখতে চাইলেও আমি দেখাইনি। কিভাবে দেখাবো? আমি যে মিথ্যা বলছি। আমি বলেছিলাম ওদের আমার আঘাত লেগেছে। সত্যটা বলার সাহস আমার ছিল না। মিথ্যা বলাটাই সহজ মনে হয়েছিল আমার কাছে। আমি তাদেরকে ভয় পেতে আমাকে নিয়ে চিন্তা করতে বারণ করি। বাড়িওয়ালাকেও কিছু জানাতে নিষেধ করি। আমার কথা মেনে নেয় ওরা। কোনোভাবে সামলে নিয়ে এই পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনতে সক্ষম হয়েছিলাম। সত্যি বলতে আমি ধরেই নিয়েছিলাম আমি সক্ষম হয়েছি, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। আমার সাথেই আমার হেল্পার থাকতো, আর হেল্পার হয়তো আমার কথা শুনে নিজের চোখে দেখা এসব কিছুকে মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলে দিতে পারছিল না। আর তাই সে আমাকে একান্তে ডেকে নিয়ে বলে, ভাইজান, আপনি যদি কিছু মনে না করেন তাহলে 2টা কথা বলি। আমার মন বলছে এটা কোনো সমস্যা আছে। আজ যা দেখলাম তার সাথে আপনার কথা বলার মিল খুঁজে পেতে আবার কষ্ট হচ্ছে। আপনার হাত কাটেনি আমি জানি, আমি লক্ষ্য করেছি। আপনি এখানে আসার পর থেকে আমি খেয়াল করেছি আপনার রুমটা সারাদিন কেমন যেন অন্ধকার থাকে। বাইরে ল্যাম্পপোস্টের আলোতেও রুমের উজ্জ্বলতা পারে না। আপনার পেছনে আমি কালো ছায়াও খেয়াল করেছি। মানবাকৃতির ছায়াগুলো কেমন যেন বদলে বদলে যায়, কালো ধোয়ার মতো। আরও একটি ব্যাপার আমি লক্ষ্য করেছি, সেটি হচ্ছে আপনি এই মেসে আসার পর কখনোই নিজ হাতে বাজার লেখেননি। সবসময় আমাকে দিয়ে লিখিয়েছেন। এটা কি আসলেই স্বাভাবিক? মেসের হিসেব পাতিও কখনো করেননি। এর কারণ কি? আপনি আমাদেরকে সত্যি কথা বলছেন না ভাই। বাকিদের কথা আমি জানি না, তবে আমি আপনাকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে
আপনি আমার কাছে সবকিছু খুলে বললে সেটা শুধুমাত্র আমার আর আপনার মধ্যেই থাকবে। অনেকদিন আগে থেকেই বলবো বলবো করছিলাম, কিন্তু আজ আর না বলে থাকতে পারলাম না। আমার হেল্পারের কথা শুনে আমি দোধরায় পড়ে যাই। তাকে কি আমার সবকিছু বলা উচিত নাকি অনুচিত আমি কিছু নির্ধারণ করতে পারছিলাম না। তাকে বেশ কয়েকবার ভুজুং ভাজুং দিয়েও লাভ হয়নি। অবশেষে আমাকে তার কাছে হার মানতে হলো। আসলে কিছু মানুষ আছে যাদেরকে বিশ্বাস করতে এমনিতেই মন চায়, তারা আসলেই বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। আমার এই হেল্পার ছিল তেমনই একজন মানুষ। সবকিছু খুলে বলি তাকে। আমার মায়ের সমস্যা শুরু হওয়া থেকে পাকিস্তানে বড় হওয়া, দেশে ফিরে আসা, সবই তাকে জানাই এবং এসব কারোর সাথে শেয়ার করতে নিষেধ করে দেয়। সেও আমাকে কথা দেয় এসব অন্য কারো কাছে কখনোই পৌঁছাবে না। সে আমাকে বলে সে নাকি আমার জন্য এক পরিচিত হুজুরের সন্ধান দেবে এবং রাতে আমাকে একা ঘুমাতে নিষেধ করে। সে রুমেই থাকতে শুরু করে এই বলে যে আমাকে বড় ভাই মনে করে। বড় ভাইয়ের এই অবস্থায় সে কখনোই তাকে একা রেখে যেতে পারে না। আসলে আমার হেল্পার অনেকটাই অনাথ টাইপের ছিল। ওর বড় ভাই ছিল কিন্তু ওর তেমন কোনো খোঁজ খবর নিত না। আমিও তাকে আমার ছোট ভাইয়ের মতোই দেখতাম। যথারীতি সে আমার রুমেই থাকতে শুরু করলো। বেশ কয়েকদিন যাবৎ সে আমার সাথেই থাকছে, কোনো সমস্যা হচ্ছে না। এত কিছুর পরেও আমি কোনো ধরনের কোনো সমস্যা না হওয়াটাকে সন্দেহজনক মনে করছিলাম। আমি আমার হেল্পারকে বারবার জিজ্ঞেস করি আসলে তার কোনো সমস্যা হচ্ছে কিনা। সে আমাকে বারবার বলে ঠিক আছে, কিন্তু সে মিথ্যা বলছিল। সমস্যা তার সাথে হচ্ছিল যা সে আমার কাছ থেকে গোপন করে গেছে। আমার সাথে থাকার সময় প্রতিদিনই সে বাজে স্বপ্ন দেখতে শুরু করে। সে আমাকে বলে স্বপ্নে কালো একটি ধোয়ার কুণ্ডলি পাকানো ছায়া তার সামনে আসে এবং তারপরে সে তাকে চলে যেতে বলে, ভালো চাইলে, জীবন বাঁচাতে চাইলে সাবধান হতে বলে। আমি তার কথা শুনে তার উপর বেশ রাগান্বিত হই, কেননা সে আমাকে এসব আগে বললে তার সমস্যা বাড়ার আগে আমি তাকে আলাদা করে দিতাম তার ভালোর জন্যই। কিন্তু আমার কথা ভাবতে গিয়ে সে নিজের বিপদ ডেকে এনেছে। আমি ঘূর্ণাক্ষরেও বুঝতে পারিনি। তাকে আমি বেশ বকাঝকা করি আর আলাদা থাকতে বলি, কিন্তু সে যেন একেবারে নাছোড়বান্দা। তার সাথে আমি আর পেরে উঠলাম না। কিন্তু তাকে আমি সাফ জানিয়ে দিলাম এরপর এমন কোনো স্বপ্ন আর একবার দেখলেই আমার রুম থেকে সে যেন স্বেচ্ছায় বের হয়ে যায়। সে আমার কথায় রাজি হয়ে যায়। শেষ রাত সে আমার সাথে থেকেছিল। সে রাতে কোনো স্বপ্ন দেখেনি, শুধুমাত্র একটি আওয়াজ 3 বার তার কানে ভেসে এসেছিল। আওয়াজ বলছিল, তোর সব থেকে প্রিয় জিনিসটা তোর কাছ থেকে নিলাম, কিনে নিলাম। আস্তে আস্তে আওয়াজটার তীব্রতা কমতে থাকে, বাতাসের সাথে বিলীন হয়ে যায়। ভয়ে সে ঘুম থেকে জেগে ওঠে, আমাকে স্বপ্নের কথা জানায়। আমি বেশ বিচলিত হয়ে পড়ি, কেননা তার কোনো ক্ষতি হলে সেটার দায়ী আমি থাকবো। ফজরের ওয়াক্তের কয়েক মিনিট বাকি ছিল। আমিও সে উঁচু করে মসজিদে চলে যাই সালাত আদায়ের জন্য। মসজিদে যেতে যেতে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোর কোন জিনিসটা তুই সব থেকে প্রিয় বলে মনে করিস? উত্তরে সে আমাকে বলে, গত বছর আমি নিজের রক্ত পানি করা টাকা দিয়ে 3টি ষাঁড় গরু কিনি 2023 সালের কুরবানি ঈদে বিক্রির জন্য। আমি নিজেই তাদেরকে লালন পালন করি। এখানে আসার আগে বাড়িতে আমার পরিচিত একজন লোক রেখেছিলাম যে কিনা আমার অতি আদরের 3টা গরুর দেখাশোনা করে। আমিও মাঝে মধ্যে বাড়িতে গেলে নিজেই ওদের দেখাশোনা করি। ওরাই আমার কাছে সবচেয়ে মূল্যবান। আমি তাকে কোনো কিছু বলার ভাষা পাই না। মসজিদে প্রবেশ করে নামাজ শেষ করে বের হয়ে যাই। বের হতে তাকে বাড়িতে ফোন করতে বলি। সে তার বড় ভাইকে ফোন করে, কিন্তু সে ফোন ধরে না। তারপর তার বাড়ির কাছে এক বোনকেও ফোন করে, তিনিও ফোন রিসিভ করেন না। আমি আমার ভাইয়াকে ফোন করে সব ঘটনা জানাই। ভাইয়া আমাকে অভয় দিয়ে বলেন, যা হবার হবে পরে দেখা যাবে। বাসায় ফিরে সেদিন ঘুমাতে পারলাম না। আনুমানিক 7টায় আমার হেল্পারের ভাই তাকে ফোন করে জরুরি ভিত্তিতে বাড়িতে যেতে বলে। ভাইয়ের কথা শুনে সে খারাপ একটা কিছু আন্দাজ করে কান্নাকাটি শুরু করে দেয়। আমি তাকে শক্ত হতে বলি। আমার নিজের কাছে থাকা 1000 টাকার একটি নোট তার হাতে দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেই। সেদিন আর ডিউটিতে যায়নি। চিন্তা হচ্ছিল হেল্পারের জন্য। বিকেল 4টার পর সে আমাকে ফোন করে। ফোনের ওই পাশ থেকে আমি বুক ফাটা কান্না আর আর্তনাদ শুনতে পাই। আমার স্বপ্ন শেষ ভাইজান, আমার স্বপ্ন শেষ। আমার আদরের 3টা গরু আমার সামনেই মরে পড়ে আছে। এই দৃশ্য আমি কিভাবে সহ্য করব ভাইজান, কিভাবে সহ্য করব? আমার গরুগুলো কোথায় গেল? তার আর্তনাদ শুনে আমার চোখে পানি চলে আসে। কান্না থামানোর অনেক চেষ্টা করেও আমি ব্যর্থ। আমার জন্যই আজ ওর আদরের 3টি গরু দুনিয়াতে নেই। আমি ওর সাথে কথা শেষ করে সাথে সাথে আমার ভাই আর আমার মাকে ফোন করে সব জানাই। আমার মা আমার ভাইয়ার সাথে কথা বলবেন বলে জানান আর আমাকে নিশ্চিত করেন কোনো কিছু চিন্তা না করতে। দেখতে দেখতে দিন কেটে যায়। আমি আমার হেল্পারের কোনো খোঁজ পাচ্ছি না, তার ফোনটাও বন্ধ।
এভাবে 10 দিনের মতো পার হয়ে যায়, তার কোনো খোঁজ নেই। আমি খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম ওই সময়। নতুন করে আবার কোনো বিপদ হলো কিনা এই ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। প্রায় 12-14 দিন পর সে কাজে ফিরে আসে। তাকে দেখে মনে হচ্ছিল জীবন যুদ্ধে পরাজিত একজন মানুষ। আমাকে দেখেই সে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। কান্না সেদিন অনেকেই দেখেছিল তার, আমিও কেঁদেছিলাম। আমি তাকে শান্ত করার সাথে সাথে আমার বাসায় নিয়ে যাই, কেননা আম্মু ওর সাথে দেখা করতে চেয়েছিল। বাসায় এসে তাকে খাইয়ে দাইয়ে আম্মু তার হাতে টাকা তুলে দেন। টাকার পরিমাণটা আমি উল্লেখ করতে চাচ্ছি না, কেননা মানুষের রক্ত পানি করা টাকার পরিমাণ কোনো সংখ্যা দিয়ে বিচার করা যায় না, প্রকাশও করা যায় না। সে এই টাকা কিছুতে নিতে রাজি হচ্ছিল না। আমার আম্মু তাকে ধমক দিয়ে বলেন সে আমার ছোট ভাইয়ের মতো আর আমার আম্মুর সন্তানের মতো। সন্তানের বিপদে মা এগিয়ে আসবে না তো কে আসবে? আমার আম্মু কথা শুনে সে টাকাটা নেয় এবং সেদিনের পর থেকে আমি তাকে আমার থেকে আলাদা করে দেই। আমি চাচ্ছিলাম না আমার জন্য নতুন করে কোনো কিছু সমস্যার সৃষ্টি হোক। আমার হেল্পার আমাকে বলেছিল সে আর এই দেশে থাকবে না। আমিও তাকে যথাযথ সাহায্য করি তার বিদেশ যাওয়ার ব্যাপারে। ভিসা আসাটাই শুধু বাকি ছিল। ভিসা পেলেই তাকে অন্য কোনো দেশে পাড়ি জমাতে বলি, আসলে যা তারই ব্যক্তিগত ইচ্ছা ছিল। দেখতে দেখতে রমজান মাস চলে আসে। আল্লাহ তাআলা আসলেই এই মাসে রহমত দান করেন। তারই ফলস্বরূপ 1 মাস আমার পরিবারের সাথে কোনো সমস্যা হয়নি। এই সময়টুকু এতটাই ভালো গিয়েছিল যে আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো পর্যন্ত ভুলতে বসেছিলাম। রমজানের ঈদের পরেই ছোটোখাটো সমস্যা মাথাচাড়া দিয়ে উঠল। আমার মা অসুস্থ হয়ে পড়লেন। ওনার শরীরে বেশিরভাগ সময় জ্বর, ওনার মুখে কোনো রুচি নেই, একেবারেই খেতে চান না, আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে থাকেন। মা এছাড়াও রান্না করা খাবার খেতে পারছিলেন না। আমরা কেউই খেতে পারছিলাম না। খাবার রান্না করে চেখে দেখলে খাবার ঠিক পাওয়া যায়, কিন্তু দুপুরে খেতে গেলে দেখা যায় খাবারের সমস্যা। গরুর মাংসের সমস্যা বেশি হতো। খাবারে হঠাৎ করে লবণের পরিমাণ বেড়ে যেত, এছাড়াও মরিচের পরিমাণ বা মশলাপাতির পরিমাণ বেড়ে যেত। যাই হোক, সেদিন আমার চোখের সামনে ঘটে এক অদ্ভুত ঘটনা। আমার বাসার সদর দরজা দিয়ে একটা কালো বিড়াল প্রবেশ করে। এখানে অবাক করার মতো কিছুই ছিল না, তাই না? কিন্তু না, এখানে অবাক করার মতো ঘটনাটি ঘটে। সদর দরজা বন্ধ করার পরও বিড়ালটি দরজা ভেদ করে যেন বাড়ির ভেতরে প্রবেশ করে। আমাদের কাউকে কোনো প্রকার ভয়ও পেল না। মাছ মুখে করে নিয়ে আবার দরজা দিয়ে চলে গেল। এই সম্পূর্ণ সময় সদর দরজাটি বন্ধই ছিল। এই ঘটনা আমি একা দেখে থাকলে মনের ভুলই ধরে নিতাম, কিন্তু সেটি হলো না। আমার মা, ভাবি, ভাই সবাই দেখেছেন এই ঘটনা। দিন দিন এসব ঘটনা বেড়েই চলেছিল। কোনো উপান্তর না দেখে আমার দাদাকে সব জানানো হয়। দাদা কিছু একটা করবেন বলে আশ্বাস দেন। হয়তো তিনি কিছু করেছিলেন, কেননা ওনার সাথে কথা বলার পর প্রায় 2 থেকে 3 মাস তেমন কোনো সমস্যা ছিল না। আমার দাদা এমনিতেও বৃদ্ধ মানুষ ছিলেন, তিনি বেশ দৌড়ঝাঁপ করতে পারতেন না। সেজন্যই আমার দাদা আমার এক কাকাকে হুজুরের খোঁজের দায়িত্ব দিয়েছিলেন। আমার কাকা অনেক খোঁজাখুঁজি করেন, অনেকের খোঁজও পান, কিন্তু বর্তমান দুনিয়াতে যে পরিস্থিতি সেটা আমাদের সকলেরই জানা। মানুষ শুধু নিজের স্বার্থ নিয়ে চিন্তা করে। এই দীর্ঘ সময় ধরে চলতে থাকা সমস্যার প্রেক্ষিতে অনেকেই সাথেই আমাদের পরিচয় হয়, কিন্তু বিশ্বাস করা যায় এমন মানুষের সংখ্যায় ছিল নগণ্য। বেশিরভাগ কবিরাজি আসলে টাকার দাবি করে এবং টাকা খরচ করে প্রতারণার শিকারও হয়েছে আমরা। এভাবে চলতে থাকে আমাদের আর্থিক অনটন। আর্থিক দিক থেকে আমরা আরও দুর্বল হয়ে পড়ি। এর পেছনে কারণগুলো স্বাভাবিকভাবে আমাদের বলার মতন ছিল। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। আমাদের গ্রামের বাড়িতে থাকায় আমার বাবা এবং আমার নামে যে জমিগুলো ছিল সেগুলো আমরা অনেকের কাছে লিজ দিয়েছিলাম। যারা জমি লিজ নিয়েছিল তারা সেখানে ধান সহ অনেক ফসল চাষ করতেন, কিন্তু বেশ কিছুদিন যাবৎ তারা ঘরে আসানুরূপ ফসল তুলতে পারছেন না। ফসলে হঠাৎ করে নানা প্রকারের নাম না জানা পোকা দেখা দিতে শুরু করে। এরকম নানান ধরনের সমস্যা হয়। কখনো জমিতে লাঙল দিয়ে ফসল মারিয়ে দেওয়া হয়। আবার গ্রাম থেকে একটু দূরে শহরে আমাদের একটি মোটামুটি বড় পাকা ভবন ছিল, যা কিছুদিন আগেও একটি মার্কেটের অংশ ছিল। সেই ভবনে যারা ভাড়া নিয়েছিলেন তাদের ব্যবসাও ফুট করে খারাপের দিকে যায়। ঈদের সময়ও তাদের বেচা বিক্রি কম হয় এবং সমস্যা চলতেই থাকে। জমি দোকান ছেড়ে আমাদের কাছে ভাড়ার অর্ধেক টাকা ফেরত চান তারা। প্রায় 22 লাখের মতো গচ্ছিত হয়েছিল আমাদের ওই লিজ এবং দোকানের ভাড়া হিসেবে। এই টাকা তো আর রেখে দেওয়ার কিছু ছিল না। দোকান ভাড়া, লিজের টাকা পেয়ে সেগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়েছিল। কে জানতো এই টাকা লিজ একদিন ফেরত আসবে। 11 লাখের মতন টাকা আমাদের ফেরত দিতে হয়। এই টাকা ফেরত দেওয়াটা মোটেও সহজ কাজ ছিল না। আমার ভাইয়াকে সব জানানো হয়। ভাইয়া আমার মায়ের সাথে প্রচণ্ড খারাপ ব্যবহার করে। আমার মাকে যা নয় তাই বলে অপমান করে। আমার বাবা আজ বেঁচে থাকলে এই কথাগুলো শুনতে হয়েছে আমার মাকে। তবুও আমাদের নিজের সন্তানের মুখ চিন্তা করে সে থাকে। এবং আমি চাকরি করতাম, বেতন ছিল মাত্র 20,000 টাকা। আমার নিজের খরচ চালানোর পর বাকি টাকাটা আমি আমার মায়ের হাতেই তুলে দিতাম। কিন্তু সেই টাকা তো আর 10 লাখ টাকার ঘাটতি পূরণে পর্যাপ্ত নয়।
ভাইয়ার ব্যাপার দাদাকে জানানোর পর আমাদের দাদাও বেশ অবাক হন। তিনি ভাইয়ার সাথে কোনো প্রকার তর্কে যেতে নিষেধ করেন। আমার দাদা নিজে কিছুদিন কিছু সম্পত্তি রেখে গিয়েছিলেন, কেননা চেয়েছিলেন বৃদ্ধ বয়স যেন ওনার সন্তানদের বোঝা মনে না হয়। এই সম্পত্তি আমার বড় দুই কাকা কিছুতেই নিতে রাজি না। আমার দাদা এই জন্য এই সিদ্ধান্ত নেন যে ওনারা আমার দাদার সাথে মারাত্মক বাজে ব্যবহার করেন, আমার মাকে নিয়েও কটু কথা বলেন এবং এই সম্পত্তির সমান ভাগিদার হওয়ার জন্য ওনারা যা যাই করুক না কেন এক পর্যায়ে এটাও বলেন এই সম্পত্তির ভাগ না পেলে জীবনের সমস্যার কথা গ্রামের সবাইকে জানাবো, ঢোল পিটিয়ে গ্রামের সবাইকে জানাবো। আমার দাদা এই কথা শুনে চুপ হয়ে যান। তিনি কি করবেন বুঝতে পারেন না। মান সম্মানের ভয়। আমার দাদার অকাল মৃত্যুতে দুর্ঘটনা বলে জানানো হয়। তিনি একটা দুর্ঘটনা করে মারা যান এবং কোনোভাবেই তার মৃত্যুটা কেন ঘটেছে সেটা সলভ হচ্ছিল না। এসব ব্যাপার আমার ছোট কাকা চুপচাপ লক্ষ্য করেন। তিনি কিছুটা অন্যরকম মানুষ ছিলেন। তিনি আমার বাবাকে বেশ ভালোবাসতেন, আমাকেও অনেক আদর করতেন। আর তাই ওনারা যখন বারবার নিষেধ করছিলেন তখন আমার কাকা বলেন, আরে আমি তো এমনি টাকাটা দিচ্ছি না, ধার হিসেবে দিচ্ছি, সময় মতো ফেরত দিয়ে দিন। সব দিক বিবেচনা করে ছোট কাকার কাছ থেকে প্রায় 5 লক্ষ টাকা ধার চাই, আর বাকি টাকা আমার মায়ের গয়নাগাটি বিক্রি করে ছোটখাটো কোনো একটা ধার দেনা করে জোগাড়ের চেষ্টা করবো বলে জানাই। আমার কাকা এতে রাজি হন না। তিনি জমি বিক্রি করে আমাদেরকে 10 লাখ টাকা দেন, যা একটি চুক্তিপত্রের কাজে লিপিবদ্ধ করা হয়েছিল। টাকা পাওয়ার সাথে সাথে দোকানদারদের আর জমি লিজ নেওয়া ব্যক্তিবর্গকে ওনাদের টাকা ফেরত দেই। অবশেষে এই সমস্যা থেকে মুক্তি পাই। দিন পার হতে থাকে কোনো সমস্যা ছাড়াই। কিন্তু এবারে কোনো সমস্যা হবে না এমন কিছু আমি ভাবিনি, কেননা প্রতিবার সমস্যা হবে না ভেবে এসেছি আর ভুল প্রমাণিত হয়েছি। তাই এবার মন থেকে আর সায় পেলাম না। এভাবে চলতে চলতে একদিন আমার ছোট চাচা আমার মাকে ফোন দেন, ওনার সাথে কথা বলেন এবং বেশ চিন্তিত হয়ে পড়েন। আমার মাকে তিনি বলেন, গ্রামে আসবেন না? অনেকদিন তো হলো, একটিবার এসে আমাদের সাথে দেখা করে যান। কখন কি হয় না হয় কেউ তো জানে না, সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছা, চলে আসুন। কাকার এই কথাগুলো আর যাই হোক ভালো কিছুর ইঙ্গিত ছিল। আমি নিজেও আগে বলেছি আমার গ্রামে যাবার সময় নদী পার হতে হয় আমাদের, এবং সেজন্য এক প্রকার নিষেধ ছিল। তবুও গ্রামে যাবার সিদ্ধান্ত নেই। সময়টা ছিল 2023-এর রমজান মাস, ঈদের ছুটির দিন। এবারে বাড়িতে আসার পর আমাদের 3 জনেরা তেমন কোনো সমস্যা হয়নি। প্রিয় লিসেনার্স, আপনারা হয়তো ভাবছেন ঘটনার দিকে শেষের দিকে যাচ্ছে, হয়তোবা ঘটনাটি শেষ, কিন্তু এখনও আরও কিছু বাকি আছে। বাকি অংশ পরের এপিসোডে দেবো বলে ভাবছি, কিন্তু ঘটনা যত বড়ই হোক না কেন আপনাদেরকে অপেক্ষা করানোটা আমার পক্ষে সম্ভব নয়, আর তাই পরবর্তী অংশ লিখে দিচ্ছি। বাড়িতে যাবার পর কোনো সমস্যা না হলে আমার দাদা আমার কাকাকে অসুস্থ অবস্থায় দেখেছিলাম। সবার সাথে দেখা করে আমি বাড়ি থেকে আমার কর্মস্থলে চলে আসি। আমি এসে কাজে ব্যস্ত হয়ে পড়ি। সুন্দরভাবে সময় কাটছিল। হঠাৎ জুন মাসের 2য় সপ্তাহের কোনো একদিন জানতে পারি আমার মা নাকি জুনের 1 তারিখ থেকে বেশ অসুস্থ। আমার মা ঠিকমতো খেতে পাচ্ছেন না, খেলেই বমি হয়ে যাচ্ছে, শরীরে কোনো বল পাচ্ছেন না, প্রায় শয্যাশায়ী। আমি এসব জেনে আমার বোন আর ভাবির ওপরে কিছুটা মনক্ষুণ্ণই হই, কারণ আমার মায়ের অসুস্থতার খবর আমাকে দেয়া হয়নি। আমি আমার মাকে চট্টগ্রাম মেডিকেলে নেবার সিদ্ধান্ত নিই। চট্টগ্রামে নেবার পর ডাক্তাররা দেখে অনেকগুলো টেস্ট করতে দেন। আমার কাছে যা টাকা ছিল প্রায় সবই ফুরিয়ে যায়। অনেক ধার দেনাও করতে হয়েছে আমাকে। এক পর্যায়ে আর কোনো উপায় না পেয়ে আমি আমার মামার কাছ থেকে 10,000 টাকা ধার নেই আম্মুর চিকিৎসা চালানোর জন্য। আম্মুকে হাসপাতালে রেখেই আমি আমার চাকরির ডিউটি করতাম। ডিউটি থেকে অফিস, আবার ডিউটিতে যাওয়া, এভাবেই আমার জীবন কঠিন হয়ে যাচ্ছিল। কিন্তু নিজের মায়ের জন্য আমি কোনো কিছুর পরোয়া করিনি। আমার মায়ের সাথে আমার বোন দুলাভাইও ছিলেন, তাই তেমন একটা সমস্যাও আমাকে পোহাতে হয়নি। ওনারা বেশ কষ্ট করেছেন, যা আমি নিজের চোখে দেখেছি। আমার মাকে মোট 5টি টেস্ট করতে দেওয়া হয়েছিল। টেস্টের রিপোর্ট আনার পর ডাক্তার কোনো সমস্যাই খুঁজে পান না, কেননা সকল রিপোর্ট ছিল একেবারে স্বাভাবিক। আমার মায়ের শরীর দুর্বল থাকায় হাসপাতাল থেকে ওনাকে ছেড়ে দেওয়া হয়নি। দিন রাত ওনাকে স্যালাইন দিয়ে রাখা হয়। এদিকে আমার দুলাভাই রাজশাহী থেকে চট্টগ্রামে এসে নিজের ব্যবসা দাঁড় করাতে শুরু করে এবং কোনো অভিযোগ না করে নিষ্ঠার সাথে নিজের কাজ করে যাচ্ছিলেন। কিন্তু আমি বুঝতে পারছিলাম আমার বোন একা হাতে সব সামলাতে পারবে না, আর তাই আমি পুনরায় আমার চাকরির অধ্যায়ের ইতি টেনে আমার মায়ের দেখাশোনার সিদ্ধান্ত নেই। এভাবে দিনকাল চলছিল। হঠাৎ একদিন আমার ফুপু আমার মাকে ফোন দিয়ে বলেন দাদা আর ছোট কাকা গুরুতর অসুস্থ, ওনারা নাকি রাজশাহী মেডিকেলে ভর্তি আছেন। কিন্তু এত জলদি উনি গুরুতর অসুস্থ হয়ে পড়বেন তা ভাবিনি। রাজশাহী মেডিকেলে যাবার জন্য টিকিট কাটি, সেখান থেকে বাড়িতে যাবার সিদ্ধান্ত নেই। আমি আমার বোন আমার ছোট ভাগ্নিকে সাথে করে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হই। রওনা হবার পর যমুনা সেতু পার হতে বেশ সময় লাগছিল। বাসে ওঠার আগে
হুজুরের সাথে ফোনে কথা বলে নেই। তিনি আমাদেরকে কিছু আমল দেন আর দোয়া পড়তে বলেন। ভয়ে ভয়ে যাত্রা শুরু করেছি। যমুনা সেতুর কাছে এসে গাড়ি যেন কেমন স্লো হয়ে যায়। আমরা সবাই চিন্তিত হয়ে পড়ি। আমি গাড়িতে গিয়েছিলাম সেটা নাম বললে সবাই চিনবেন এবং বাংলাদেশের খুব বিখ্যাত একটি কোম্পানি। যাই হোক, আসল ঘটনায় আসি। আসলে হঠাৎ করেই বাতাস ভারী হয়ে আসে। আমি দেখতে পাচ্ছিলাম গাড়িটি পানির অতলে তলিয়ে যাচ্ছে। গাড়ি স্টার্ট নেওয়ার পরেই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করি, কিন্তু যমুনা সেতুতে গাড়ি চলছিল যেটা অপেক্ষাকৃত ধীর গতিতে, আমি আগেই বলেছি, এবং আস্তে আস্তে মনে হচ্ছিল একটা সময় সেটা পানির অতলে তলিয়ে যাচ্ছে। আমি ছটপট করছি। আসলে কি আমি জ্ঞান হারিয়েছি? জানি না। তীব্র ভয় সন্ত্রস্ত অবস্থায় দোয়া পড়তে থাকি নিজের মনে। সেতু পার হলে টোল সেন্টার অতিক্রম করার পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। হঠাৎ একটি বিকট শব্দে আশেপাশে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। পেছন থেকে একটি ট্রাক এসে আমাদের ধাক্কা মারে। ড্রাইভার কোনো রকম বাসকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং ট্রাক ড্রাইভারের সাথে কথা বলে তিনি বলেন, আপনাদের বাস নাকি কোনো প্রকার ইন্ডিকেটর ছাড়াই ডান দিকে, মানে যাই হোক, ওখানে একটা বাঘ বিতণ্ডা হয় এবং সেখানে ঝামেলা হয় এবং গাড়ি স্টার্ট দিয়ে চলতে শুরু করে। গাড়ি চলতে চলতে সিরাজগঞ্জে এসে যাত্রা বিরতি দেওয়া হয়। আমি আমার আম্মুর দিকে তাকাই, ওনাকে ডাক দিই, ভেবেছিলাম উনি ঘুমাচ্ছিলেন, কিন্তু অনেকক্ষণ ডাকাডাকির পরেও আম্মু ওঠেন না। বাসের ড্রাইভারের সাথে যোগাযোগ করি। বাসের হেল্পার বেশ ভালো মানুষ। তিনি আম্মুকে সিরাজগঞ্জ সিটি হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে যাবার জন্য গাড়িটাও তিনি ঠিক করে দেন ওনার পরিচিত এক ড্রাইভারকে ফোন করে, এবং নাটোর হাসপাতালে আম্মুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আম্মুর জ্ঞান ফিরে এলে আমরা আর নাটোর থাকতে রাজি হইনি। জায়গাটি ছিল একেবারেই আমাদের অচেনা। কোনো রকমে একটি মাইক্রোবাস ম্যানেজ করে আম্মুকে নিয়ে বাসায় চলে আসি। সারা রাত জার্নি করার পর বাড়িতে এসে ঘুমিয়ে যাই। ইচ্ছা ছিল সেদিন সরাসরি রাজশাহী মেডিকেল যাব, কিন্তু আম্মুর অসুস্থতার কারণে আর যাওয়া হয়ে ওঠেনি। সকাল থেকে উঠতেও দেরি হয়ে যায়। ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আমি দাদা বাড়িতে যাই। দাদা বাড়িতে গিয়ে লক্ষ্য করি সবাই কেন জানি না আমাদেরকে এড়িয়ে চলছে। আমার বড় কাকি, সবাই, বাসার সবাই, এবং আমার বোনেরা হয়তো আমাকে তেমন ভালোভাবে চেনে না তাই এমন করছে, কিন্তু আমার ভাইয়েরা তো আমাকে চিনত। তারা কেন এমন করছে সেটা আমি বুঝতে পারছিলাম না। যাই হোক, এসব চিন্তা বাদ দিয়ে আমি সবার সাথে কথা বলার চেষ্টা করতে থাকি। আমার ছোট ফুপু আমাকে বলেন আমার দাদা আর কাকা রাজশাহী মেডিকেলে। উনি ভেবেছিলেন আমি হয়তো এই ব্যাপারে জানি না, কিন্তু আমি তাদেরকে সব কিছু জানাই। যাই হোক, আমার মা আমাকে ছোট ফুপুর সাথে ফোনে কথা হবার পরপরই এই সমস্ত ব্যাপারে জানিয়েছিলেন। আর দেরি না করে আমি রাজশাহী মেডিকেলে চলে যাই আমার দাদা আর আমার কাকাকে দেখার জন্য। হাসপাতালে গিয়ে দেখি পাশাপাশি বেডে আমার দাদা আর কাকা শুয়ে আছেন। দাদা আমাকে দেখে কান্না জড়িত কণ্ঠে ইশারা করে কিছু একটা বলতে চাচ্ছিলেন, কিন্তু পারছিলেন না। ওনার বাক শক্তি ছিল না বললেই চলে। ফুপুর কাছ থেকে জানতে পেরেছি আমার কাকা যখন আমাদের সাহায্য করতে জমি বিক্রি করেন, তার কিছুদিন পর প্রতি রাতে আমাদের বাড়ির সামনে একটা বিড়ালের ডাক শুনতে পান। বেশ কিছুদিন পর বিড়ালের কান্নার আওয়াজ শুনে বাইরে গিয়ে একটা কালো বিড়াল দেখতে পান। বাসায় এনে সবাইকে জানান এই কথা। পরদিন থেকেই ওনারা আর কোনো কথা বলতে পারেন না। দাদার কাকার মধ্যে দেখা হয় সন্ধ্যায়। নানা বাড়িতে ফিরে আসি আমি আমার মা আর আমার বোন, আমরা সবাই আমার নানা বাড়িতেই ছিলাম। দাদা বাড়িতে কেউ কোনোভাবে জন্মগ্রহণ করিনি। নানা বাড়িতে থাকাটাই ভালো মনে করেছিলাম আমরা। দাদা আর কাকাকে দেখে আসার দিনেই খবর আসে আমার দাদা আর ছোট কাকা দুনিয়ার মায়া কাটিয়ে ওপারে পাড়ি জমিয়েছেন। আমার দাদা আমার কাকাকে হারিয়ে একেবারে যেন আমি নিঃস্ব হয়ে যাই। 27 জুন দুপুর 12টা ওনাদের জানাজা সম্পন্ন হয়। আমার দাদার কাকার মৃত্যুতে মাও বেশ ভেঙে পড়েন এবং নিয়তিকে মেনে নিতে হবে। 27 তারিখ দাদার আর কাকার জানাজা শেষ হবার পর দাফনের কাজ শুরু হয়। সেদিন রাতে নানা বাড়িতে ফিরে না এসে দাদার বাড়িতে থেকে গেলাম। ভোরবেলায় হঠাৎ কারো আওয়াজ, জীবন, এই জীবন, এই উঠোনে একা কি করছিস? আমার সাথে ছাদে চল। ছাদে ছোট একটা বাগান করেছি, চল তোকে দেখিয়ে নিয়ে আসি। জীবন, এই জীবন। আমার জ্যাঠতো ভাইয়ের বউ বেশ হাস্যোজ্জ্বল মুখে সবাইকে খুশি করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। ছাদে এসে দেখি আসলে ভাবি সুন্দর একটি বাগান করেছেন। আমার নাম না জানা ফুলও সেখানে ফুটে আছে। তাদের সুবাসে আমার প্রাণ জুড়িয়ে যাচ্ছে। হঠাৎ ছাদের দরজা আটকানোর শব্দ পেয়ে তাকিয়ে দেখি ভাবি দাঁড়িয়ে আছেন। আরে, এসব কি করছেন আপনি? দরজা আটকাচ্ছেন কেন? আমার প্রশ্নের উত্তরে ভাবি বলেন, তোকে বলেছিলাম না আমি যা চাই আমাকে দে। কি দিবি না? মুক্তি পেয়ে গেছিস? ভাবির চোখের দিকে তাকিয়ে আমি দেখি যে ওনার চোখ রক্তবর্ণ, অন্ধকারে কেমন জলজল করছে। ভয় আমি ছাদের দরজা খুলে নিচে দৌড়ে চলে আসি। আমাকে নিচে আসতে দেখে আমার জ্যাঠাতো ভাই জিজ্ঞেস করেন কি হয়েছে। আমি কিছু বলার আগেই দেখি আমার ভাইয়ের পেছন পেছন আমার ভাবিও হাজির। তার মানে আমার ভাবি ছাদে ছিলেন না, ছাদে আমি অন্য কাউকে দেখেছি। আরেকটা জিনিস মনে করে দিতে চাই, সেটা হচ্ছে আমি আরেকটা জিনিস এক্সপিরিয়েন্স করেছি। আরে, তোমাকে কতক্ষণ যাবৎ খুঁজছি, রাতে খাবে নাকি? এই সমস্ত ব্যাপার আমার কানে আসতো। আমার ছাদের সিঁড়িতে দাঁড়িয়ে থাকতে দেখে আমার ভাবি হয়তো ভেবেছিলেন আমি একাই ছাদে যাচ্ছি, কিন্তু ওনার সাথে যা করেছি তা কাউকে বলা সম্ভব নয়। উঠোনে এসে আমি আর কাউকে ডাকিনি। আমি কিছু বললাম না, শরীর খারাপের বাহানা দিয়ে না খেয়েই চলে যেতে লাগলাম।
রুমে যাবার সময় আমার ফুফাতো বোনের সাথে দেখা হয় এবং আমরা আমার কাকার বিছানায় বসে আছি এবং আলাপ করছি। হঠাৎ আমার ফুফাতো বোন খালি হাতে আমার রুমে আসে, এসে দরজা বন্ধ করে দেয় এবং আমি তার কথা শুনে বুঝতে পারি সে পজেসড। আমি অনেক কিছু এর মধ্যে উপলব্ধি করতে পারি যে আমার কাজিন যার কথা বলছি তার উদ্দেশ্য ভালো না। আমি তার কথা শুনে অবাক এবং সে তার সাথে সম্পর্কের প্রস্তাব দেয়। সে আমাকে বলে একটা পর্যায়ে যখন আমি রিফিউজ করি তখন সে আমাকে বলে যে আমি নাকি তার সাথে বাজে ব্যবহার করছি এবং আমি হাজার খুঁজেও বুঝতে পারি না যে আমি কীভাবে বাজে ব্যবহার করলাম। এসব ব্যাপারে আমার মাকে জানানো বেশ জরুরি মনে হচ্ছিল এবং আমি আমার মাকে সব কিছু জানাই। আম্মুকে ডাকতে যাব এমন সময় আমার কাছে সে চলে আসে। এখানে উল্লেখ্য মায়ের শরীর বেশ ভালো ছিল না। যাই হোক, সে আমার সাথে কথা চালিয়ে যেতে থাকে এবং আমার খালাতো বোন বুঝতে পারি যে আমার সাথে এসব করছে, হয়তো আমার খালাতো বোনের বেশি সে এসেছে, হয়তো এটি আমার খালাতো বোন নয়। তার সাথে কথা শেষ হওয়ার আগে আমি দৌড়ে বাইরে চলে যাই এবং একটু দূরে একটা দোকানের বেঞ্চে এসে বসে পড়ি। দোকান থেকে পানি চেয়ে খেয়ে নিজে কিছুটা সামলে নেওয়ার জন্য চেষ্টা করি। হঠাৎ দেখি আমার মামা আমাকে ডাকছেন। উনি হয়তো কোনো কাজে রাস্তা দিয়ে ফিরছিলেন। যাই হোক, আমাকে জিজ্ঞাসা করেছিলেন এবং আমি উত্তর দিয়েছিলাম। আর সেই উত্তরটি ছিল এরকম যে আমি সেই মাকে সব কিছু জানাই এবং আম্মু আমাকে জিজ্ঞাসা করেন আমি যা বলছি তা আসলে সত্যি কিনা, আমি সম্মতি দেই। তারপরেই আমি যেটা যাই সেটা হচ্ছে রাতে একা থাকতে ভয় পাচ্ছিলাম, তাই আমি আমার মামার সাথে ঘুমাতে যাই। আর সকালে নানা বাড়িতে আসেন, এসে আমাকে বলেন ওনার ফোনে একটি অপরিচিত নম্বর থেকে ফোন এসছে। আমি সালাম দিই, আসসালামু আলাইকুম, আমরা আপনাদের সমস্যার কথা জানি। আপনার ছোট ছেলের সাথে কাল রাতে কিছু সমস্যা হয়েছে, আমরা এটাও জানি। আমরা আপনাদের সমস্যার সমাধানের জন্য চেষ্টা করব। আমরা সর্বমোট 4 জন রয়েছি, আমাদেরকে কোনো হাদিয়া দিতে হবে না। যাই হোক, ফোনে কথা বলার পর রাজশাহীর হুজুর আব্দুল মুতালিবের সাথে কথা বলা হয়। তিনি কাউকে হয়তো কোনো ফোন নাম্বার দিয়েছিলেন। ওনার সাথে কথা বলা শেষ হলে আমার মা সব জানান। সেদিন ছিল 28 জুন, আজ বাদে কাল কুরবানির ঈদ। আম্মু চাইছিলেন না আমি এই সময় কোথাও যাই, তবু আম্মুকে রেখে চলে যেতে হলো। আমার মামা কোনোভাবে আমাকে বাড়ি যেতে রাজি হচ্ছিলেন না, সুতরাং আমার মা আমাকে বুদ্ধি দিয়েছিলেন যে আমি যেন তাকে বলি যে আমি চাকরি সূত্রে বাইরে যাচ্ছি। যাই হোক, আমার ভাবি কষ্ট করছেন, আমার ভাইয়া কষ্ট করছেন, সবাই কষ্ট করছেন এবং প্রত্যেকের চেহারা দিকে তাকানো যায় এমন একটা অবস্থা। সেদিন আমার জ্যাঠাতো ভাইরাও আমার দাদা বাড়ি যাবার জন্য আমাকে বারবার অনুরোধ করছিল। ঈদের দিন বিকেলবেলা আমার বড় ভাই, আমার দাদা বাড়িতে সবাই, কিন্তু দাদা বাড়িতে গিয়ে দেখি কুরবানির কাজ তখনও সম্পূর্ণ হয়নি। একটু হাত লাগালাম, আজ সবাই আমার সাথে স্বাভাবিক আচরণ করছে। আগেরবার আমাকে এড়িয়ে চলছিল, এবার সবাই স্বাভাবিক আচরণ করছে। আমার ভাইয়ের ফোনে আম্মুর কল আসে, আম্মু ভাইয়াকে নানা বাড়িতে যেতে বলে, আমিও ভাইয়ার সাথে নানা বাড়িতে চলে আসি এবং আম্মু আমার ভাইয়াকে ফোন করে এবং ফোনে বাসায় যেতে যখন বলে তখন আমাকে কোথাও বসতে বলেন। আম্মুর এমন কথা বলার কারণে আমি জিজ্ঞাসা করি রাগান্বিত হয়ে এবং আম্মু আমাকে বলে যে যা বলছে সেটাই কর, এত প্রশ্ন করিস না। আম্মুর কথা শুনে আমার বেশ মন খারাপ হয়। ওনার হাতে মোবাইলটা দিয়ে আমি বাড়িতে চলে যাই। রাত 1টার পর আমাকে ফোন করে বাড়িতে যেতে বলা হয় এবং আমি বাড়িতে গেলে ভাইয়া আমার কাপড় চোপড় গুছিয়ে দিয়ে আমাকে বলেন কাল নাকি আমাকে চট্টগ্রাম চলে যেতে হবে। আমি ভাবছিলাম আম্মুও সাথে যাবেন, কিন্তু না, আমাকে একাই যেতে হবে বলে জানানো হয়। আমি এই ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আমি বেশ রাগারাগিও করি এসব নিয়ে। পরদিন অর্থাৎ 1 জুলাই আমাদের গ্রামের মসজিদের ইমাম আমাদের বাসায় আসেন। তিনি সাথে করে আরও 6 জন ছাত্র নিয়ে আসেন। উনি আমাকে বাইরে যেতে বলেন। আমি বাড়ির বাইরে গেলে তিনি বাড়ি বন্ধ করার কাজ করেন এবং তিনি যেটা করেন সেটা যে উঠোনে দাঁড়িয়ে আজান দিতে শুরু করেন এবং ভাইয়া ভেতর থেকে আমাকে জামা কাপড় এনে দিলে আমি প্রতিবেশীর বাড়িতে গিয়ে গোসল অজু করে ঘরে প্রবেশ করি। সেদিন সেই অপরিচিত 4 জন হুজুর আমার আম্মুকে ফোন করেছিলেন। ফোন করে জানান আমার বাড়িতে আসা নাকি একেবারে ঠিক হয়নি, এই জন্য নাকি মূলত সমস্যাগুলো সৃষ্টি হয়েছে। অবশেষে 2 তারিখ আমি চট্টগ্রাম চলে আসি। টিকিট পেতে সমস্যা হলেও কোনোভাবে ম্যানেজ করে চট্টগ্রামে চলে আসি। চট্টগ্রামে আসার আগে ভাইয়া আমার সাথে বাস কাউন্টার পর্যন্ত আসে। কাউন্টারে এসে দেখি বাস ইতিমধ্যে চলে এসেছে এবং আমি বাসে উঠে পড়ি। বাসে আসার সময় ভাইয়া বারবার সূরা ইয়াসিনের আয়াত পড়ার কথা বলে দিয়েছিলেন। এই কাজটি করার কথা আমাকে 4 জন হুজুরও বলেছিলেন। চট্টগ্রাম এসে আম্মুকে ফোন করি, জানতে পারি আমাকে বাড়ি থেকে দূরে পাঠানোর কারণ আমার ভাবি 3 মাসের গর্ভবতী। চট্টগ্রামে এসে একটি জুস বারে আমি চাকরি নেই এবং কিছুদিন কেটে যায়। ওই 4 জন হুজুর মাঝখানে একদিন ফোন করেছিলেন। ফোনে ওনারা আশেপাশের মসজিদের মুয়াজ্জিনকে নিয়ে আসার জন্য বলেছিলেন। মুয়াজ্জিন এলে ওনারা মুয়াজ্জিনের সাথে কথা বলেন। মুয়াজ্জিনকে কিছু তদবির শিখিয়ে দেওয়া হয়। তারপরে কিছু মিষ্টি এবং দেশি মোরগ আর একটা কালো পর্দা ও মোমবাতি নিয়ে আসার জন্য তাকে বলা হয়। সব কিছু জোগাড় হলে সেই 4 জন হুজুর জানান তদবিরে চলাকালীন সেই মোরগ যদি ছটফট করতে শুরু করে তখন ওনাকে আজান দিতে হবে। তদবির শুরু করার আগে হুজুর আমার আম্মুর মাঝে সেই কালো পর্দাটা ধরে রাখেন এবং হুজুরের সামনে একটি মোমবাতি জ্বালিয়ে রাখা হয়।
এবং আজান দেওয়া শুরু হয় এবং আজানের পরে মোরগ টিকার কথা খুঁজে পাওয়া যায়নি। এই কাজের পরে আম্মু একেবারে সুস্থ হয়ে যায়। ভাইয়া কথাগুলো শুনে আমি বেশ স্বস্তি অনুভব করছি, কেননা আমার মা অসুস্থ। এর মাঝে তিনি বেশ কিছু দোয়াও শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। রাত 1টার দিকে তিনি আমাদের নক করেন আর আজ আমাকে হঠাৎ করে সাবধানে থাকতে বলেন। আমি কারণ জিজ্ঞাসা করলে তিনি আমাকে বলেন কিছুই না। সেদিন রাত থেকে কারেন্ট, গ্যাস, পানি কিছুই ছিল না। খাওয়া দাওয়া শেষ করে সেদিনও বেশ আমাদের বেগ পেতে হয়েছিল। নিত্যদিনের সমস্যা হয়ে ওঠে আমাদের নানান রকমের সমস্যা, গ্যাস, পানি ইত্যাদি। ধীরে ধীরে আমরা অতিষ্ঠ হয়ে পড়ি। আমার মা আমাকে ফোন করতেন, কনফারেন্স কলের মধ্যে আমি আমার মায়ের ফোন রিসিভ করতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে বলতেন, চিন্তা করতে বারণ করতেন এবং বিলম্ব হলে উনি বেশ ক্ষিপ্ত হয়ে যেতেন, যে কোনো বিষয়ে বিলম্ব হলে। আমার প্রতি তিনি কখনো বিরক্ত হন নাই, যদিও উনি একদিন ফোনে একটা দোয়া দেন যা ছিল অনেক বড়। মোবাইলে দেখে সেই দোয়া পড়া আমার জন্য কঠিন, তাই প্রিন্ট করে আনার কথা ভাবি। গিয়ে বাদ সাথে আরেক বিপত্তি, যে দোকানেই গিয়েছি আমার ফোন কানেক্ট করার পর দেখতে পাই আমার ফোনের মেমোরি একেবারেই খালি, কিছুতেই কিছু নেই। কিভাবে আমি প্রিন্ট করবো তাও বুঝতে পারছিলাম না। যাই হোক, আমি যেটা করি সেটা হচ্ছে আমি আমার কলিগকে দেওয়া প্রিন্টেড কপিগুলো আনাই। আমি দোয়াটি দিয়েছিলেন সেটা আমি নিজ হাতে সেই দোয়া লিখি এবং কাগজগুলো স্পর্শ না করে, তাই আমার কলিগদের দিয়ে সেটা প্রিন্ট করে নিয়ে আসি। যাই হোক, এবং এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এর মধ্যে কতগুলো স্পষ্ট ছিল, কতগুলো ঝকঝকে ছিল। তোর জন্যই দাদা, কাকা, বাবা, তোকে সাহায্য করা সেই পরিবারের সবাইকে জীবন দিতে হয়েছে, আর মাত্র 2টি সন্তানের প্রয়োজন। এই বলে আমার গলা ছেড়ে দেয় সেই অবয়বটি, হঠাৎ করে ধরেছিল। আমি মেঝেতে গিয়ে পড়ি, বেশ ব্যথা পেয়ে যাই। পাশে তাকিয়ে দেখি আমার কলিগ অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আমাকে আর কিছুই করতে হলো না, 8 কপি আমার রুমের বিভিন্ন স্থানে আমি লাগিয়ে দেই। যাই হোক, রাতে আপুর সাথে কথা হয়। উনি আমাকে জানান দোয়া লেখার সময় ওনারও নাকি বেশ কিছু সমস্যা হয়েছে এবং রাতে উনি ঘুমিয়ে যান। সকালে উঠে তিনি দেখেন যে মেসেজ চলে এসছে, এই ছেলেকে সাহায্য করে লাভ নেই, একে সাহায্য করতে হলে তুইও মরবি। আমি এসব কিছু বুঝতে পারছিলাম না, ঠিকমতো কি হচ্ছে সেটা কিছুই উপলব্ধি করতে পারছিলাম না। আবার সাথে সাথে সেই হুজুরের কথা বলানো হয়। হুজুরকে আমি সব কিছু খুলে বলি। এবারে আপুর কথাও আর গোপন করি না। ওনারা আমাকে জিজ্ঞেস করেন যে আমি আপুকে কখনো দেখেছি কিনা। একজন মাদ্রাসার ছাত্রী এবং কোরআনের হাফেজ আমাকে জিজ্ঞেস করেন আমি কোনো বাজে স্বপ্ন দেখেছি কিনা, আমার কাছেও কেউ কিছু চাচ্ছে কিনা। আমি হ্যাঁ সূচক সম্মতি দেই। উনি সারাক্ষণ আল্লাহকে স্মরণ করতে থাকেন এবং কোনো ক্ষতি এই কারণে হয়তো তারা করতে পারছে না। এরপরে হুজুর যা বলেন তা আমি ওনাদের ভাষাতেই বলছি। তোমার সাথে যে রক্ষাকারী জিন ছিল, যে পাকিস্তানে রয়ে গেছে, তারা যদি থাকতো তাহলে এত সমস্যা হতো না। যাই হোক, নামাজের সময় তোমরা চলে এসে ভুল করেছো, এমনটা না করলে তোমার বাবা হয়তো মারা যেত না। ওনার বাকবিতণ্ডার জড়িয়ে ইফরিত ক্ষুব্ধ হয়ে তার দলবল নিয়ে পাকিস্তানে থাকা তোমার আত্মীয়দের মারার উদ্দেশ্যে রওনা হয়। এই ব্যাপারে তোমার রক্ষাকারী জিন জানতে পেরে সেখানে যায় কি হয়েছে সেটা দেখতে এবং তারা ইফরিতকে বন্দি করে ফেলে। আচ্ছা, বুঝেই বলছি, রক্ষাকারী জিন যে রুমে ইফরিতের সাথে মোকাবেলা করতে গিয়েছিল সেই রুমে প্রবেশ করার পরে ইফরিত তার সক্ষমতা প্রয়োগ করে এবং সেই রূপ থেকে বের হবার পর জিন আয়না দিয়ে একটি কালো কারাগার তৈরি করে। জিন পাঠিয়ে এসব তথ্য আমরা পেয়েছি এবং জিনকে মুক্ত করার চিন্তা ভাবনা করেছি। আমাদের জিনদের সাথে আমাদের কথা হয়ে গেছে, তারা চেষ্টা করবে বলেছে, কিন্তু বিনিময়ে 5 কেজি মিষ্টি দিতে হবে। এগুলো ছিল হুজুরদের কথা। ওনাদের কথা মতো মিষ্টি নিয়ে আসা হয় এবং পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ইফরিত জীবনের মূল লক্ষ্য ছিলাম আমি আর আমার বড় ভাই। আমার বড় ভাইকে ব্যবহার না করতে পারে তারা আমাকে ব্যবহার করেছে। যে হুজুর পিতলের গ্লাসে পানি খেয়েছিলেন আমাদের বাসায় এসে কোনো একবার, তিনি ইফরিতকে হাজির করতে সক্ষম হয়েছিলেন, যা আর কেউ কখনো পারেনি, হয়তো ভবিষ্যতেও পারবে না। এই জন্য এখন পর্যন্ত আমাদের সাথে অন্য কোনো হুজুর ইফরিতকে হাজির করতে পারেনি। ঘটনার শুরুতে দ্বিতীয় প্রশ্ন বলেছিলাম, সেটার উত্তর এখানেই ঘটনাতে আছে। উত্তরটি হলো আমরা জানতে পেরেছিলাম ইফরিতের সেই শাগরেদদের মাধ্যমেই, যেহেতু একবার মা জিনের কুনজরে পড়েছিলেন। আমি ঘটনাটি প্রথমবার যেভাবে শেষ করেছিলাম দ্বিতীয়বার সেভাবে শেষ করলাম অমীমাংসিত অবস্থায়। সকলের কাছে আমি দোয়া প্রার্থী আমার এই শেষ থেকে শুরু পুনরায় আবারও শুরু থেকে শেষ নাম ধারণ করে ফিরে আসা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন বলে সিফাত তার ঘটনা শেষ করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ সিফাত, অনেক লম্বা একটা স্টোরি দিয়েছো তুমি। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আমরা চলে যাব আজকে, যদি সময় থাকে তাহলে পরের ঘটনায়, না হলে এটা দিয়ে হয়তো শেষ করবো। আচ্ছা, আমরা পরের ঘটনায় চলে যাই, আমাদের সাথেই থাকুন। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell.
লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 1:24 এবং অনেক রাত হয়েছে, এখনও পর্যন্ত দেখছি আপনারা আছেন, জেগে আছেন, আমাদের সঙ্গে আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে এভাবে পুরোটা সময় অংশ নেওয়ার জন্য। এবং আরও না, এখনই শেষ না, আরও দুটো স্টোরি রয়েছে, সে দুটো স্টোরিও আমরা প্লে করব। এবং আমি আশা করব যে প্রতিটা মুহূর্তই আপনাদের আজকে আনন্দ কাটবে। আর খুব বেশিক্ষণ ধরে শোটা নাই, শো শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। দুটো জাস্ট স্টোরি আমাদের বাকি আছে। কিন্তু আপনারা আপনাদের কথাগুলো আমাকে একটু লিখে পাঠান। আপনারা যদি আমাদেরকে কোনো কিছু লিখে পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। একটু আগে আমরা সিফাতের ঘটনা শুনছিলাম এবং সিফাতের ঘটনার ডিউরেশন অনেক বেশি ছিল। আমরা সেই শুরু করেছিলাম, শেষ হয়েছে মনে হয় 1:24 দিকে শেষ হলো, তাই না? তো যাই হোক, আমরা পরবর্তী ঘটনায় যাব এবং আমরাও চাই আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করুন ঠিক একইভাবে স্টুডিওতে এসেও। সেই প্রতীক্ষায় রইলাম। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। সাথেই থাকুন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/russell.স্বাধীন। সেখানে গিয়ে লিখতে ভুলবেন না। স্বাধীন মিউজিক অ্যাপে এসে আপনারা কমেন্ট করতে ভুলবেন না। এখানে একটা কমেন্টের অপশানই রয়েছে, সেখানে আপনারা কমেন্ট করতে পারেন এবং অবশ্যই আমাকে জানান কেমন লেগেছে ঘটনাটি। আচ্ছা, আমি যদি একটু দেখিও, আসলে দেখতে তো কোনো সমস্যা নেই, আমি জাস্ট একটু দেখি যে আপনারা কে কী লিখছেন, সে বিষয়টা একটু জানি এবং আপনাদের কেমন লাগছে এই ঘটনা সেটাও আমাদের জানাটা একটু জরুরি। সো আমি একটু দেখি যে সোশ্যাল মিডিয়া, স্বাধীন, সব কিছু মিলিয়ে কেমন রেসপন্স করছেন আপনারা আমাদের আজকের এই ঘটনার। এবং আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদেরকে অলরেডি লিখেছেন। আমি কয়েকটা মেসেজ একটু পড়ি, যদি কিছু মনে না করেন, কারণ অনেকেই মেসেজ পড়লে বিরক্ত হন। আমি একেবারেই মেসেজ পড়ার পরিমাণ কমিয়ে দিয়েছি। তারপরে একটু দেখি যে এই ঘটনাগুলো আমাদের আজকের যে এপিসোড, সেই এপিসোড নিয়ে লিখছেন যে জুবাইর ইসলাম লিখেছেন লাভ ইউ বস, আশিকুল ইসলাম আকাশ লিখেছেন ফাইনালি, সঞ্জিদা শান্তা লিখেছেন কোথায় হয় কেউ একটু বলবেন, স্বাধীন মিউজিক অ্যাপে হয় ভাই, এটা একটু কেউ লিখে দেন প্লিজ। আমার মনে হয় লিখে দিয়েছেন, কারণ অনেকগুলো 6টা রিপ্লাই দেখতে পাচ্ছি এখানে। ছোটোবেলা থেকে একমাত্র শোয়ের পেছনে পড়ে আছি লিখেছেন এমডি সাদ মল্লিক। আমিও ভাই একদম আমার শুরু থেকে শেষ পর্যন্ত আমি এই ভূত.com, ভূতের এই শো নিয়েই পড়ে আছি, আর কিছু করিনি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রাতিনুর রহমান রিয়াদ, এবং তিনি বলছেন আই হ্যাভ বিন ওয়েটিং ফর দিস ডে ফর আ লং টাইম। ও থ্যাংক ইউ সো মাচ। সঞ্জিদ ইসলাম ইমরান আমাদের লিখেছেন লাভ ফ্রম রাজশাহী। আমাদের সাথে দেখতে পাচ্ছি যে এমডি ফত্তার অদম্য আমাদের সাথে লিখেছেন অপেক্ষায় থাকলাম। এগুলো অনেক আগের মেসেজ, এবং আমি যদি একটু নতুন মেসেজের দিকে যাই তাহলে দেখতে পারবো যে এমডি ইনামুল ইসলাম আমাদের সাথে লিখেছেন যে লাইভ ভিডিও পেতে চান স্বাধীন থেকে। এটা তো আসলে অডিও শো ভাই। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সোহান লিখেছেন যে কালো অধ্যায়ের দ্বিতীয় পার্ট কবে শুনতে পাবো। আমি জানিয়ে দিলাম আমাদের মডারেটরদের, দেখা যাক কবে শুনতে পান আপনারা। ওবায়দুল খান আমাদের লিখেছেন রাসেল ভাই কখন রাত 11:59 বাজবে আর কখন শুনতে পারবো, অপেক্ষা করতে পারছি না। এগুলোই ছিল নিউয়েস্ট। এবং যদি আমরা বলি যে একদম রিসেন্ট পোস্ট থেকে যদি আমরা কিছু পড়ি, সেখানেও আপনারা লিখছেন। দেখতে পাচ্ছি এমডি ওয়াসিম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আরও অনেকেই আছেন। আসলে আজকে আমাদের অনেকগুলো পোস্ট হয়ে গেছে পরপর। দেখতে পাচ্ছি যে সেফ এমডি নাদিম মাহমুদ লিখেছেন আজ অনেক কষ্ট করে লগ ইন করে শুনেছি। কেন ভাই? এমডি সেলিম এসকে লিখেছেন পুরান ঢাকার নারিন্দা থেকে সাথে আছি। এমডি সেলিম এসকে আই লাভ ভূত.com বলেছেন। আর কালো অধ্যায় রাব্বি মাত্র জানাই দিল যে এটা একদম ঠিকঠাক হয়ে গেছে, আগামী সপ্তাহে আপনারা শুনতে পারবেন কালো অধ্যায়। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ইপেক আহমেদ, সাব্বির জি কীভাবে মারা গেছেন একটু জানাবেন ভাইয়া। আমাদের সাথে আছেন FX রাজু, কারো কি কোনো সমস্যা হচ্ছে ঢুকতে, এটাও জানিয়েছেন। আমাদের সাথে আছেন সাহাদুল হক, কেউ কি ভূত.com ফেসবুক পেজের লিঙ্কটা দিতে পারেন। আমাদের সাথে আছেন আব্দুর রাকিব, এছাড়াও আছেন আমাদের সাথে মনিরুজ্জামান মনির, আজ শুনতেই হবে। এছাড়াও আমাদের সাথে আছেন আহসান রকস্টার, রিফাত হোসেন রিয়ন আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আয়ন রিফাত থেকে শুরু করে আরও অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন এবং
ভালোর দলে থাকবেন, আমাদের সাথে এইভাবেই অংশ নেবেন এবং একটার পর একটা ঘটনা আপনারা সবাই শেয়ার করে যাবেন আমাদের সাথে। যাই হোক, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন সরাসরি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন পরবর্তী ঘটনায় যাওয়া যাক। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আর ভূত.com এর সমস্ত শ্রোতাকে আমার আন্তরিক শুভেচ্ছা। ঘটনাটা আসলে আমি এবং আমার এক ফ্রেন্ডের সাথেই ঘটা। আমার ফ্রেন্ড আর আমি একটা ফ্ল্যাট শেয়ার করে থাকতাম, সাবলেট আর কি। তো আমরা একটা বাসা দেখি, বাসাটা ইনস্ট্যান্ট খালি ছিল, তাই ওর সময় মতো বাসাতে উঠে যায়। 1 তারিখ হওয়ার 20 কি 21 তারিখের দিকে উঠে যায়, 9 দিন আগেই। তো আমি ডিসাইড করি যে না, আমি আসলে 1 তারিখেই উঠবো। তো আসলে বাসাটা হলো গিয়ে সাভার থানা স্ট্যান্ডে। বাসার মালিক হিন্দু, আর বেশিরভাগ ভাড়াটিয়াই ওখানে সনাতন ধর্ম অবলম্বনকারী। তো যখন বাসাটা নিব তখন আমার কাছে একটু খটকা লাগে। আসলে বাসা ভাড়াটা অনেক কম ছিল, মাত্র 4,500 টাকা, 3টা রুমের বাসা, ফুল টাইলস করা, কিন্তু বাসাটা একটু পুরাতন মডেলের। যাই হোক, কম দামে বাসা পেয়ে আমরা এরকম এদিক ওদিক না ভেবে বাসাটা আসলে ভাড়া নিয়ে নেই। তো আমার ফ্রেন্ড ও তো বাসায় উঠে যায়। ওই সময় আসলে ওর ওয়াইফ, ওর বাচ্চা দুইজনই শ্বশুর বাড়িতে ছিল, ওর শ্বশুর বাড়িতে ছিল। এর জন্য ওরা আসলে একা থাকা পড়ে। তো এরকম যেদিন বাসায় আমরা আসলে, ও যেদিন বাসায় ওঠে সেদিন কোনো মতো আর কি একটু কল থেকে পানি পড়ার আওয়াজ, ঠিক আছে, বারবার বন্ধ করার পর টেপটা অটোমেটিকলি আবার চালু হয়ে যায়। তো এরকম জিনিস বলে, তো বলার পরে আমি ওরকম পালানো দিই না। তো রাত্রে পরের দিন আর কি রাত্রে করতে পারে যে আসলে টিভি চলতেছে, টিভিতে আসে একটা আলো, ঠিক আছে, ব্রাইটনেস কমানো ছিল। এই আলোতে একটা জিনিস নোটিস করতে পারে যে আসলে ওর পায়ের সামনে একটা মেয়ে চুলটা ছাড়া, তো ওই মেয়েটার চুলগুলো ওর পায়ের সাথে এরকম লাগতেছে। তো আমাকে এরকম ফোন করে, ফোন না আসলে টেক্সট করে যে বাসায় একটু সমস্যা আছে, তুই তাড়াতাড়ি আয়। তো আমি ওর কথা শুনে যে যত তাড়াতাড়ি পারি, তখন 12টার উপরে বাজে। তো আমি যত তাড়াতাড়ি পারি, ঠিক আছে, ওইখানে যাওয়ার চেষ্টা করি ওর বাসায়। তো আমি সবসময় আমার একটা অভ্যাস আছে আর কি, রাত্রিবেলা বাসা থেকে বের হইলে আয়াতুল কুরসি পড়ে নিজের শরীরটাকে বন্ধ করে বের হই, ঠিক আছে। ওর যখন আমি এরকম তাড়াতাড়ি যাই, এর ভিতরে ওকে আসলে পুরোপুরি ওই জিনিসটা কি কবজা করে ফেলছে, ও আসলে ওর নিয়ন্ত্রণে চলতেছে। তো আমি যখন বাসার সামনে গেলাম, বাসা পর্যন্ত গেলাম, যেহেতু বাসায় আমরা দুজনেই থাকবো, তো চাবি 2টা ছিল, আমার চাবি দিয়ে আমি গেট খুলে বাসার সামনে যাই। কিন্তু ওর বাসাটা আসলে খোলাই ছিল, দরজাটা। ওই ভিতর থেকে একটা ভাবসা গন্ধ, একটা গরম বাতাসের মতো আর কি অনুভব হইতেছে। তো আমি বুঝতে পারতেছিলাম না। তো আয়াতুল কুরসি পরে চারকুল পরে যখন ফু দিয়ে জোরে একটা ধাক্কা দিই, মনে হয় অটোমেটিক দরজাটা খুলে গেছে। তো ঘরে ঢোকার পরে আসলে যে জিনিসটা আমি দেখলাম, ও এরকম খাটের উপরে একটা চেয়ার দিয়ে, ঠিক আছে, রশি, এই ফ্যানের সাথে রশি টসি বাঁধা, ঠিক আছে, হয়তো বা 30 সেকেন্ড বা 1 মিনিট যদি লেট করতাম তাহলে ও অলরেডি ফাঁসি নিয়ে নিত। তো এই অবস্থায় দেখার পরে আমি এই করি, ওকে শান্ত করি। ওকে যখন আমি ওখান থেকে ধাক্কা দিই তখন সেলফলেস হয়ে যায়, ঠিক আছে। তারপর ওকে পানি টানি ছিটা দিয়ে তো ওর জ্ঞান ফেরাই। এমনকি আমরা ওই 1 তারিখের আগেই 1 মাসের ভাড়া দিয়ে ওই বাসাটা আবার ছেড়ে দিই। এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লিসেনারদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ রাসেল ভাই। আচ্ছা
Russell. লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর আরও একটা অডিও ক্লিপ এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে। আশা করছি এই অডিও ক্লিপটি আপনাদের ভালো লাগবে। কোনো কথা না বলে আমরা সরাসরি চলে যাব আমাদের পরের অডিও ক্লিপে। চলুন শুনি আমাদের পরের ঘটনা। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আর ভূত.com এর সমস্ত শ্রোতাকে আমার আন্তরিক শুভেচ্ছা। ঘটনাটা আসলে আমি এবং আমার এক ফ্রেন্ডের সাথেই ঘটা। আমার ফ্রেন্ড আর আমি একটা ফ্ল্যাট শেয়ার করে থাকতাম, সাবলেট আর কি। তো আমরা একটা বাসা দেখি, বাসাটা ইনস্ট্যান্ট খালি ছিল, তাই ওর সময় মতো বাসাতে উঠে যায়। 1 তারিখ হওয়ার 20 কি 21 তারিখের দিকে উঠে যায়, 9 দিন আগেই। তো আমি ডিসাইড করি যে না, আমি আসলে 1 তারিখেই উঠবো। তো আসলে বাসাটা হলো গিয়ে সাভার থানা স্ট্যান্ডে। বাসার মালিক হিন্দু, আর বেশিরভাগ ভাড়াটিয়াই ওখানে সনাতন ধর্ম অবলম্বনকারী। তো যখন বাসাটা নিব তখন আমার কাছে একটু খটকা লাগে। আসলে বাসা ভাড়াটা অনেক কম ছিল, মাত্র 4,500 টাকা। 3টা রুমের বাসা, ফুল টাইলস করা, কিন্তু বাসাটা একটু পুরাতন মডেলের। যাই হোক, কম দামে বাসা পেয়ে আমরা এরকম এদিক ওদিক না ভেবে বাসাটা আসলে ভাড়া নিয়ে নিই। তো আমার ফ্রেন্ড ও তো বাসায় উঠে যায়। ওই সময় আসলে ওর ওয়াইফ, ওর বাচ্চা দুইজনই শ্বশুর বাড়িতে ছিল, ওর শ্বশুর বাড়িতে ছিল। এর জন্য ওরা আসলে একা থাকা পড়ে। তো এরকম যেদিন বাসায় আমরা আসলে, ও যেদিন বাসায় ওঠে সেদিন কোনো মতো একটু কল থেকে পানি পড়ার আওয়াজ, ঠিক আছে, বারবার বন্ধ করার পর টেপটা অটোমেটিকলি আবার চালু হয়ে যায়। তো এরকম জিনিস বলে, তো বলার পরে আমি এরকম পালানো দিই না। তো রাত্রে পরের দিন আর কি, রাত্রে করতে পারে যে আসলে টিভি চলতেছে, টিভিতে আসে একটা আলো, ঠিক আছে, ব্রাইটনেস কমানো ছিল। এই আলোতে একটা জিনিস নোটিস করতে পারে যে আসলে ওর পায়ের সামনে একটা মেয়ে চুলটা ছাড়া, তো ওই মেয়েটার চুলগুলো ওর পায়ের সাথে এরকম লাগতেছে। তো আমাকে এরকম ফোন করে, ফোন না আসলে টেক্সট করে যে বাসায় একটু সমস্যা আছে, তুই তাড়াতাড়ি আয়। তো আমি ওর কথা শুনে যে যত তাড়াতাড়ি পারি, তখন 12টার উপরে বাজে। তো আমি যত তাড়াতাড়ি পারি, ঠিক আছে, ওইখানে যাওয়ার চেষ্টা করি ওর বাসায়। তো আমি সবসময় আমার একটা অভ্যাস আছে আর কি, রাত্রিবেলা বাসা থেকে বের হইলে আয়তাল কুরসি পরে নিজের শরীরটাকে বন্ধ করে বের হই, ঠিক আছে। তো যখন আমি এরকম তাড়াতাড়ি যাই, এর ভিতরে ওকে আসলে পুরোপুরি ওই জিনিসটা কি কবজা করে ফেলছে, ও আসলে ওর নিয়ন্ত্রণে চলতেছে। তো আমি যখন বাসার সামনে গেলাম, বাসা পর্যন্ত গেলাম, যেহেতু বাসায় আমরা দুজনেই থাকবো, তো চাবি 2টা ছিল, আমার চাবি দিয়ে আমি গেট খুলে বাসার সামনে যাই।
কিন্তু ওর বাসাটা আসলে খোলাই ছিল, দরজাটা ওই ভিতর থেকে একটা ভাবসা গন্ধ, একটা গরম বাতাসের মতো আর কি অনুভব হইতেছে। তো আমি বুঝতে পারতেছিলাম না। তো আইকাল কুর্সি পরে চারকুল পরে যখন ফু দিয়ে জোরে একটা ধাক্কা দিই, মনে হয় অটোমেটিক দরজাটা খুলে গেছে। তো ঘরে ঢোকার পরে আসলে যে জিনিসটা আমি দেখলাম, ও এরকম খাটের উপরে একটা চেয়ার দিয়ে, ঠিক আছে, রশি এই ফ্যানের সাথে রশি টসি বাঁধা, ঠিক আছে, হয়তো বা 30 সেকেন্ড বা 1 মিনিট যদি লেট করতাম তাহলে ও অলরেডি ফাঁসি নিয়ে নিত। তো এই অবস্থায় দেখার পরে আমি এই করি, ওকে শান্ত করি। ওকে যখন আমি ওখান থেকে ধাক্কা দিই তখন ও সেলফলেস হয়ে যায়, ঠিক আছে। তারপর ওকে পানি টানি সিটা দিয়ে তো ওর জ্ঞান ফেরাই। এমনকি আমরা ওই 1 তারিখের আগেই 1 মাসের ভাড়া দিয়ে ওই বাসাটা আবার ছেড়ে দিই। এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লিসেনারদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ রাসেল ভাই। ওয়েলকাম ব্যাক। তো এই ছিল আমাদের আজকের ভূত.com। জানি না কতটুকু আনন্দ দিতে পেরেছি, যদি এতটুকু আনন্দ দিতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। এবং আপনারা যে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন সেজন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই সারাটা জীবন আমাদের আগলে রাখবেন সেই প্রত্যাশা করি। আমাদেরকে ঘটনা পাঠাতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘড়িতে সময় রাত 1:43। বিদায় নিতে হচ্ছে। ফিরে আসবো ইনশাল্লাহ আবারও আগামী সপ্তাহে ঠিক একই সময়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।